স্ক্রিন আসছে, দেখা যাচ্ছে তো নাকি এখন? ইয়েস স্যার। খেয়াল করার কথাটা, গতকালকে লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা আমরা দেখিয়েছিলাম যে একটা ওয়ালের কথা চিন্তা করেছিলাম, সেখানে যদি বিভিন্ন লেয়ার থাকে তাহলে সেক্ষেত্রে সিরিজ এবং প্যারালালের ইস্যুটা আসছে। ঠিক আছে, তো এটা ছিল একটা সাইড। কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যদি বলো, হ্যাঁ, সবসময় যে ওয়াল হবে বা এই ধরনের লেয়ারের মতো হবে সেটা কিন্তু নাও হতে পারে। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে সার্কুলার পাইপের মতো। আমি কথা প্রসঙ্গে এর আগে একদিন বলেছিলাম যে বয়লারের ক্ষেত্রে মনে করো স্টিম ফ্লো করছে বা যাচ্ছে, তো সেই স্টিমের যে টেম্পারেচারটা থাকবে সেই পাইপের টেম্পারেচার তো বডিতে বা অনেক বেশি, সেখানেও একটু লেয়ার দেওয়া হয় যাতে তুমি টাচ করলে বা কোনো জায়গায় সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা যাতে কম লাগে। এটা একটা আসপেক্ট হতে পারে যে আমরা কোনো সময় চেষ্টা করছি যে এখান থেকে হিট ট্রান্সফারটা যাতে রিডিউস করা যায়। তার মানে সেখানে আমি এই পাইপের যে লেয়ার, পাইপ যেটা আছে সেই পাইপের উপরে আমি কয়েকটা লেয়ার দিচ্ছি। তো নর্মালি যেটা করা হয় ইনসুলেটর দেওয়া, নর্মালি যেটা হচ্ছে ইনসুলেটর দেওয়া হয়। তো পাইপের ক্ষেত্রে এই যে সিরিজ বা প্যারালাল যেটা আমরা গতকালকে যেটা দেখেছিলাম ওয়ালের ক্ষেত্রে, এই জায়গাটা পাইপের ক্ষেত্রে কিভাবে আসে সেটা আজকে আমরা দেখব। আমরা গতকালকে যে টপিকটা ছিল সেটা ছিল ওয়াল বা প্লেটের মতো যদি চিন্তা করো, সেই প্লেটের মধ্যে যদি আমরা থিকনেস যদি বাড়াই, লেয়ার যদি বাড়াই বা ইনসুলেটেড যদি করি, তাহলে সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা কি ধরনের চেঞ্জ হচ্ছিল গতকালকে আমরা অঙ্কও দেখেছি, বিষয় তো দেখেছি অবশ্যই। আজকে আমরা দেখবো যে সেটা ওয়াল না হয় যদি এটা কোনো পাইপ হয়, রেডিয়াল যদি হয়, কোনো সার্কুলার পাইপ এই জাতীয় হয়, তাহলে সেক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটবে। ঠিক আছে, খুব ভালো মতো খেয়াল করা। আজকের টপিকটা আরেকটু ইম্পর্টেন্ট, গতকাল থেকে যেটা বলুন, গতকালকে যে ইস্যু ছিল সেটা ছিল অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, যেটা আমরা বুঝেছিলাম যে হ্যাঁ থিকনেস বাড়লে, হ্যাঁ ডেল্টা এক্স বাড়লে অত তোমার রেজিস্ট্যান্স বাড়তেছে, রেজিস্ট্যান্স বাড়লে হিট ট্রান্সফার রেটটা কমবে, এরকম একটা কনসেপ্ট ক্লিয়ার কাট ছিল। কিন্তু আজকে একটু ডিফারেন্ট হবে। সো তোমরা একটু খেয়াল করবে যে কথাটা কোথায়, কোন জায়গায় গিয়ে আসলে চেঞ্জটা হবে বা কোন জায়গাটা আমাদেরকে বেশি জোর দিতে হবে। ঠিক আছে, আমি শুরু করছি। আমরা এখানে একটা ডান পাশে একটা ছবি দেখেছি, ছবিটা হচ্ছে একটা পাইপের মনে করো, এবং এই পাইপের এই একটা ছোট একটা দেখা যাচ্ছে মনে করো R1 যেটা রেডিয়াস, সেই রেডিয়াস ভিতর দিয়ে মনে করো একটা ফ্লুইড ফ্লো করবে, একদিক থেকে আরেকদিকে চলে যাবে। এই পাইপের এটা হচ্ছে থিকনেস, তার মানে ম্যাটেরিয়াল। হ্যাঁ, ম্যাটেরিয়াল এটা হচ্ছে তোমার R0, এটা RI ইনার সাইড রেডিয়াস, আর R0 হচ্ছে আউটার সাইডের রেডিয়াস। এই পাইপের মধ্যে দিয়ে যখন ফ্লুইডটা যাবে, তো ফ্লুইডটা গেলে এই ফ্লুইডটা যদি হিটের হয় আর বাইরের টেম্পারেচার যদি অ্যাম্বিয়েন্ট কন্ডিশন হয়, নর্মাল টেম্পারেচারটা হয়, তাহলে হিটটা অবশ্যই এই ফ্লুইডের এখান থেকে গিয়ে এই ওয়াল দিয়ে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে এই সারফেস চলে আসবে, আউটার সারফেসে চলে আসবে। এখানে তোমার এই কন্ডাক্টিভ হিট ট্রান্সফারটা হবে, তারপরে এখান থেকে সে কনভেক্টিভ হয়ে চলে যাবে। তাহলে আমরা যদি দেখি যে আমার ভিতরের টেম্পারেচার এখানে যদি বলে, যদি ইনলেটের মানে ইনার সাইডে হয় TI, এবং এটা আউটার সাইড যদি এটা হয় TO, আমি ওয়াল টেম্পারেচার যদি ধরি, তাহলে এখান থেকে এই কন্ডাকশনের মাধ্যমে এটা যাবে, এবং এখানে আমি একটা থার্মাল রেজিস্ট্যান্স পাবো। হ্যাঁ, ম্যাটেরিয়ালের জন্য একটা থার্মাল রেজিস্ট্যান্স পাবো, সেটা হচ্ছে আমরা এখানে রেজিস্ট্যান্স হিসেবে দেখিয়েছি। এখন আমরা যদি দেখি যে আমাদের সূত্রটা এখানে এরিয়া, এই এরিয়াটা হিটটা কোন দিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে সার্কামফারেন্সিয়াল এরিয়া, যেটা মানে টয়েস বাই RL, মানে এই সারফেস এরিয়া, যেটা এই সারফেস এরিয়া হচ্ছে একটা সিলিন্ডারের জন্য আমরা জানি টয়েস বাই RL, এবং এল হচ্ছে এই সিলিন্ডারের বা এই পাইপের লেন্থ, আর হচ্ছে যে কোনো পয়েন্ট আমরা এখান থেকে দেখিয়েছি একটা সেগমেন্ট হিসাবে, এই হচ্ছে আর। বড় করে হয়তো ক্লিয়ার হবে কিনা, হ্যাঁ, এই হচ্ছে আর। আমরা যে কোনো একটা পয়েন্টে ম্যাটেরিয়ালের একটা পয়েন্ট আমরা ধরলাম, এটা হচ্ছে সেই পয়েন্টের রেডিয়াস হচ্ছে আর। তাহলে এই হচ্ছে এরিয়া টয়েস বাই RL, সারফেস এরিয়া, এইটার মধ্যে দিয়ে হিটটা ইনার সাইড থেকে আউটার সাইডে যাবে। এখন আমরা ফুরিয়ার ল যদি দেখি, ফুরিয়ার লতে আমরা গতকালকে বা তার ক্লাস করতে দেখে এসেছি যে সূত্রটা ছিল যে কিউ ইকুয়ালস টু KA del T by del X, del T by del X। এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, তার মানে আমরা এখানে বলতে পারি যে QR মানে রেডিয়াল বরাবর হিটটা ফ্লো হবে, রেডিয়াল বরাবর হিটটা যাবে। সো QR ইকুয়ালস টু K ইনটু A হচ্ছে এই যে সারফেস এরিয়া AR ইনটু del T by del X এর জায়গায় আমরা লিখছি del X এর জায়গায় del বা DR, মানে এই DR এই থিকনেসটা সে কভার করবে, ম্যাটেরিয়ালের এই থিকনেসটা সে কভার করবে, সেটা হচ্ছে রেডিয়াসের কতটুকু পার্থক্য। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা ফুরিয়ার ল থেকে আমরা যেটা গত ক্লাসে বা তার আগের ক্লাসে দেখেছি, সেটার সাথে মোটামুটি একই জিনিস, শুধু রেডিয়াল কোঅর্ডিনেট বা মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট থেকে আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের সাথে চেঞ্জ করেছি। এখন আমরা যদি মানটা এখানে বসাই, তাহলে এখানে আগের ক্লাসে যেটা ছিল সেটা ছিল এ ছিল, তার মানে আমরা লেন্থ অ্যান্ড উইথ জানলে আমরা এরিয়াটা বের করতে পারতাম। এখন আমরা যেহেতু এটা ডায়ামিটার জানি, এটা লেন্থ জানি, তাহলে আমরা এরিয়াটা অন্যভাবে লিখতে পারি টয়েস বাই RL। সো আমরা এখানে লিখছি QR ইকুয়ালস টু K ইনটু এরিয়ার জায়গায় লিখলাম টয়েস বাই RL, আর এখানে DT বাই DR।
এখন এটাকে যদি আমরা একটু সলভ করি, এখানে ইকুয়েশনটা যদি সলভ করি তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে যেটা আসে, আমরা কিউ আরটাকে এই পাশে রাখলাম, ডি আর এই জায়গাটাকে এখানে ডান পাশে নিয়ে আসলাম, তার মানে গুণ হয়ে গেল। আর টয়েস কনস্ট্যান্ট যেগুলো আছে, তো কনস্ট্যান্ট কি কি? কে কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট। এল হচ্ছে লেন্থ, এল কনস্ট্যান্ট। বাকি থাকে আর, এই আরটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে এই পোর্শনটা কিউ আর ডিভাইড বাই টয়েস বাই কে এল বা কে টয়েস বাই এল ইন্টু ডি আর বাই আর, আর ডান পাশে শুধু থাকতেছে ডিটি। এখন তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেশনে যদি যাও, তাহলে ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় করতে হবে? এই ইনার রেডিয়াস থেকে আউটার রেডিয়াস পর্যন্ত, এই পর্যন্ত আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পরিমাণ হিট ফ্লো হবে এটা বের করবো। কারণ সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করলাম আর আই থেকে আর নট থেকে, এই পাশে এটা হচ্ছে টি আই থেকে টি নট, তার মানে স্যার আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার কয়েকজন স্যার ওয়েটিং রুমে আছে। ওয়েটিং রুমে আছে। আচ্ছা সরি, শো করলো না কেন? আচ্ছা যাই হোক, আমি অ্যাডমিট করে দিচ্ছি, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন এখানে যেটা আহ, আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করলে এই ডি আর বাই আর, মানে ওয়ান বাই আর কে ইন্টিগ্রেশন কি করলে কি আসে? লন আর। ওয়ান বাই আর কে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে লন আর আসবে। লন আর কে আমরা যদি এই লিমিট দিয়ে যদি বসাই তাহলে আর নট বাই আর আই, আর এটা কি ইন্টিগ্রেশন করলে ডিটি কে টি আসবে, তা টি নট আর টি আই। এখন এটার মানটা যদি লিমিটটা যদি বসাই দাও এখানে, তাহলে এই যে কিউ আর, যেটা কি কিউ ডিভাইড বাই টয়েস বাই কে এল, এটা তার সাথে লন আর, এটাকে যদি মানটা বসাও তাহলে কি হবে? আর নট মাইনাস লন আর আই। তারপরে এটাকে লন ফর্মে লগারিদমিক ফর্মে লেখা যাবে কি? লন আর নট বাই আর আই, এইভাবে লেখা যাবে। আর এখানে থাকতেছে টি নট মাইনাস টি আই। ঠিক আছে, যারা একটু পরে আসে আমি আবার বলি, এটা একটু জাস্ট আমার হচ্ছে যে এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য আমরা এইভাবে চিন্তা করছি। আমরা একটা পাইপের জন্য আমরা গতকালকে ক্লাসে শুরু করেছিলাম, সেটা হচ্ছে ওয়ালের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা থিকনেস জানা আছে, এটা হচ্ছে পাইপ। তো পাইপের ক্ষেত্রে করতে গেলে আমরা যেটা করেছি সেটা হচ্ছে এরিয়াটা আমরা জানি, এরিয়াটা যদি পাইপ হয়, একটা যদি সার্টেন লেন্থ হয় তাহলে টয়েস পাই আর এল এই এরিয়া। আর যে ফুরিয়ার ল যেটা ছিল সেটাই লেখা হচ্ছে এখানে। আমরা সেখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের জায়গায় আমরা এখন লিখতেছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সো এ আর কে লেখা যাচ্ছে টয়েস বাই আর এল, আর এই যে ডিটি বাই টি আর, এটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করছি। ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি যেটা আসতেছে এই জায়গায় আমরা এই ফর্মে পেলাম। এই ফর্মে পাওয়ার পরে এখন আমি যদি এটাকে যদি সাজানোর চেষ্টা করি, তা সাজানোর চেষ্টা করলে কি আসবে? কিউকে যদি বাম পাশে রেখে সবগুলোকে ডান পাশে নিয়ে যায়, তাহলে এই টি নট মাইনাস টি আই এটা থাকবে। আর বাকি এই অংশটুকু, তার মানে এই যে লন আর নট বাই আর আই ডিভাইড বাই টয়েস বাই কে এল, এই অংশটুকু পুরোটা চলে যাবে নিচে। হ্যাঁ, তো আলটিমেটলি এটাকে যদি সাজানো যায়, এটাকে লেখা যায় এইভাবে, টি নট মাইনাস টি আই, এটা ডিভাইড বাই এই যে এটা লিখছি যে লন, এটা নিচে আসলে নিচের থেকে এটা উপরে তবে লন আর নট বাই আর আই ডিভাইড বাই টয়েস বাই কে এল। এই অংশটুকু আমরা যদি পেয়ে যাই, এখন গতকালকের মতো যদি তুমি চিন্তা করো, গতকালকের ক্লাসে আমরা করেছিলাম যে কিউ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই সামথিং, ডিভাইড বাই সামথিং। হ্যাঁ, সেখানে ছিল কি ডেল এক্স বাই কে এ, ডেল এক্স বাই কে এ এরকম কিছু একটা ছিল, সেটাকে আমরা বলেছিলাম রেজিস্ট্যান্স। আজকেও সে একই রকম যদি আমি খেয়াল করি, তাহলে এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, আর এটা হচ্ছে হিট ফ্লো। তার মানে এর নিচেরটা হচ্ছে তাহলে কি রেজিস্ট্যান্স, এর নিচেরটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সটাকে আমরা আর লিখছি আই, তাহলে এই আর এর মান কি হলো? লন আর নট ডিভাইড বাই আর আই, এই পার্টটুকু ডিভাইড বাই টয়েস বাই কে এল, টয়েস বাই কে, এই পুরো অংশটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স, এই পুরো অংশটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। তাহলে এখন একটু খেয়াল করো, আমরা তিনটা রেজিস্ট্যান্স দেখলাম, গতকালকে দুটো দেখেছি, আজকে একটা দেখলাম। গতকালকে দুটোর মধ্যে একটা ছিল যে ডেল এক্স বাই কে, সেটা ছিল থিকনেসের জন্য, আর একটা ছিল কনভেক্টিভ হিট ট্রান্সফারের জন্য, তোমাদের আমরা কালকে করেছিলাম ওয়ান বাই এইচ এ, কনভেক্টিভ হিট ট্রান্সফারের জন্য আমরা ওয়ান বাই এইচ এ করেছি। আর আজকে আমরা আরেকটা দেখলাম এখানে, সেটা হচ্ছে যে সিলিন্ড্রিক্যাল যদি পাইপ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে রেজিস্ট্যান্সটা আমরা এভাবে বের করতে পারি। তার মানে আমি তোমাকে যদি এখন একটা পাইপ বলে দেই, একটা যদি পাইপ তোমাকে বলি, পাইপের থিকনেস যদি তোমাকে জানা থাকে যে পাইপের থিকনেস, তাহলে তুমি পাইপের ইনার রেডিয়াস জানো, পাইপের আউটার রেডিয়াস জানো, এখান থেকে তুমি এই পার্টটা পেয়ে যাবে। হ্যাঁ, ডিভাইড বাই টয়েস বাই কে এল, এল পাইপের যদি লেন্থ জানা থাকে তাহলে এল তোমার জানা আছে, আর কে হচ্ছে যে ম্যাটেরিয়াল, সেটা যদি প্লাস্টিকের হয় তাহলে প্লাস্টিক, যদি এমএস হয় তাহলে এমএস বা অ্যালুমিনিয়াম হোয়াট এভার কপার, তার ম্যাটেরিয়াল কন্ডাক্টিভিটি। তো এখানে এই জিনিসটা তোমার বের হয়ে যাবে, যে কোনো একটা পাইপের ডায়ামিটার জানা থাকলে আর ম্যাটেরিয়াল প্রপার্টি জানা থাকলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। আর এই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ইনার সাইড আর আউটসাইড টেম্পারেচার ডিফারেন্স। তাহলে তুমি কি হিট ফ্লোটা পেয়ে যাবে, হিট ফ্লাক্সটা যেটা পেয়ে যাবে। ঠিক আছে কথা?
ইয়েস স্যার। হ্যাঁ, এটা ক্লিয়ার। এই রেজিস্ট্যান্সটা আমরা পাইপের জন্য বলছি, এটা কিন্তু পাইপের জন্য। তাহলে আমরা তিনটা, আমি আবারও ক্লিয়ার করি, তিনটা পেয়েছি। একটা গতকালকে পেয়েছিলাম, এখানে ছিল আর এর মান, এখানে ছিল ডেল এক্স ডিভাইড বাই কে এ, ডেল এক্স ডিভাইড বাই কে এ, কে তে ছিল থার্মাল কন্ডাক্টিভিটি, এ ছিল এরিয়া, সেটা ছিল ওয়াল বা প্লেটের জন্য থার্মাল রেজিস্ট্যান্স। আর একটা ছিল 1/HA, 1/HS, এই রেজিস্ট্যান্স ছিল কি কনভেক্টিভ হিট ট্রান্সফার। আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে লন আর নট বাই আর আই ডিভাইড বাই টুয়াইস বাই কেএল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স কার জন্য? পাইপের জন্য, সার্কুলার একটা পাইপের জন্য। ঠিক আছে কথা? ওখানে সিরিজটা কি বোঝাচ্ছে, T1 T0? T1 T0, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, তার মানে আমি এটা দেখাচ্ছি, তার মানে রেজিস্ট্যান্সটা এখানে, হিটটা তো এই দিক দিয়ে বাধাপ্রাপ্ত হবে, তাই না, ম্যাটেরিয়াল দিয়ে। মানে এটা কি সিরিজের মতো কাজ? না, এটা তো একটাই, এখানে তো একটাই দেখাচ্ছে। জি স্যার। এখানে তো একটাই, শুধু ম্যাটেরিয়াল একটাই আছে, এখানে তো একটাই ম্যাটেরিয়াল আছে, সো এটা এদিকে যাচ্ছে, এখানেই থার্মাল রেজিস্ট্যান্স হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যদি এরপর আমি যদি লেয়ার দেই তাহলে কি হবে। এরপর আমরা এখন গতকালকে তো আমরা লেয়ার দিয়ে রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল করেছি, আজকে এখন আমরা যদি সেন্টার থেকে যাচ্ছে স্যার, মানে নাকি স্যার? হ্যাঁ, সেন্টার থেকে, মানে হিটটা ট্রান্সফার স্যার কোথা থেকে কোথায় হচ্ছে স্যার এটা? হ্যাঁ হিটটা এই যে সেন্টার থেকে এদিক থেকে এদিকে যাচ্ছে, হ্যাঁ এদিক থেকে এদিকে যাবে। আমরা যদি কথা প্রথমে বললাম না, বয়লারে মনে করো একটা পাইপের মধ্যে দিয়ে একটা ফ্লুইড যাচ্ছে, স্টিম যাচ্ছে, তার মানে এখানে টেম্পারেচার বেশি আর এখানে টেম্পারেচার তাহলে কম, অ্যাম্বিয়েন্ট, তাহলে মানে হিট এদিক থেকে, উল্টো হতে পারে। হ্যাঁ, উল্টো হতে পারে, এখানে বেশি পাইপের ভিতরে কম, সেটা হতে পারে। বোধ কেস সব একই সূত্র, সূত্র একই। এখানে স্যার এখানে আর নট আর আর আই, এটা আরেকবার একটু বলবেন স্যার, মানে আমি এটা বুঝতেছি না। এই একটা পাইপের এটা হচ্ছে ম্যাট্রিক্স থিকনেস, থিকনেসটা কি হবে? থিকনেসটা কি আর নট মাইনাস আর আই হবে? মানে এটা থিকনেস কত? আমি তোমাকে যেটা বললাম যে এটা আউটার রেডিয়াস হচ্ছে মনে করো 5 মিলিমিটার আর ইনার রেডিয়াস হচ্ছে মনে করো 4 মিলিমিটার, তাহলে থিকনেস কত বের করা যাবে না? তার মানে কি স্যার আর নট মাইনাস আর আই হলো এটার থিকনেস, মানে যে হ্যাঁ, ম্যাটেরিয়ালটা থিকনেস, ম্যাটেরিয়াল থিকনেস, দ্যাটস রাইট, ম্যাটেরিয়াল থিকনেস। আর স্যার মানে আর ওয়ানটা হলো ওর ভিতরে ফাঁপা অংশ, আর আর1 না, আর আই, এটা আই হবে। ঠিক আছে, আর আর আইটা হবে ওর ভিতরে, মানে যত হ্যাঁ খালি জায়গা আছে। ইনার রেডিয়াস, এটা ইনার রেডিয়াস। তোমাকে একটা পাইপ দেওয়া হলো, রাবারের পাইপ, প্লাস্টিকের পাইপ মনে করো, তার মানে কি সেন্টার থেকে ইনার ওয়ালের ইনার সাইডে একটা রেডিয়াস পাবা না, আবার আউটার সাইডে একটা রেডিয়াস পাবা, তাহলে দুটো বিয়োগ করলে হবে কি ওই পাইপের থিকনেস। ঠিক আছে, হ্যাঁ এটা আমার আর এর ভ্যালুটা লাগতেছে না, শুধু আর আই আর আর। হ্যাঁ দেশে আরটা তো আমরা এই ডিফাইন করার ইন জেনারেল। হ্যাঁ ইন জেনারেল, ঠিক আছে। স্যার যদি এখানে স্যার সলিড থাকতো একেবারে পুরো কোনো ধরনের হোল না থাকতো তাহলে তো ফ্লুইড হতোই না, তাহলে তো পাস হতো না, তাহলে তো এখান থেকে হিট ট্রান্সফার হতো না, তাহলে তো হ্যাঁ হিট ট্রান্সফার হতো না। তাহলে কি স্যার মানে ফ্লুইড থাকাই লাগবে, মানে ফ্লুইড ছাড়া অন্য, মানে ধরেন স্যার গ্যাসের মাধ্যমে কি হবে না? হ্যাঁ গ্যাসে, হ্যাঁ ফ্লুইড, যে কোনো ফ্লুইড গেলেই তো হবে, যে কোনো ফ্লুইড গেলেই তো হবে, যে কোনো ফ্লুইড গেলেই তো হবে, অসুবিধা তো নেই। এখান দিয়ে ফ্লুইড, পানি যেতে পারে, স্টিম যেতে পারে, আমরা হিট এক্সচেঞ্জারের নাম শুনেছি বা বলেছিলাম কথা প্রসঙ্গে, সেখানে হিট এক্সচেঞ্জারে হতে পারে। আমরা দেখবো অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা বললাম তো আজকেরটা একটু ডিফারেন্ট, ইম্পর্টেন্ট বললাম, এখানে কিছু জিনিস আছে যেটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। সো এটা হচ্ছে, আমি আরেকটা ছবি দেখাই এখন, এটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে যে পরিমাণ থার্মাল রেজিস্ট্যান্সটা হবে। ঠিক আছে, এখন আমরা এইভাবে দেখি এখন ওয়ান ডাইমেনশন, গতকালকে আমরা ওয়ান ডাইমেনশন যেটা দেখেছি, আজকে সেটা আমরা প্রথমে যেটা বললাম ফুরিয়ার ল, হ্যাঁ আমরা যেটা কে এর ডেল টি বাই ডেল এক্স যেটা প্রথম দিন পড়েছিলাম সেটাই এখানে দেখলাম পাইপের জন্য। এখন আমরা দেখবো গতকালকে আমরা ওয়ান ডাইমেনশনাল করেছিলাম সেটাই হবে, দেখবে। এখন তুমি খেয়াল করো, আমি বললাম এই একটা পাইপ, এই ভিতরে ছোট যা সার্কেল যেটা আছে এটা হচ্ছে একটা পাইপ, পাইপের ভিতর দিয়ে ফ্লুইড যাচ্ছে, মনে করো গরম পানি যাচ্ছে, গরম পানি যাচ্ছে, মনে করো টেম্পারেচার মনে করো সাপোজ 80 ডিগ্রি বা 90 ডিগ্রি। এর উপরে এই পাইপের উপরে এখানে এই পাইপের থিকনেস এখানে একটা আছে, তারপর আমি একটা লেয়ার বসাবো, ঠিক আছে, তারপর আরো একটা লেয়ার বসাবো, এরপর আমি এখানে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তার মানে হিটটা কোথা থেকে এই দিক থেকে আস্তে আস্তে বাইরে আউটার সাইডে যাবে। তাহলে এখন আমি যদি এই পাইপটা হয়, তারপরে আমি একটা পাইপের থিকনেস যদি হয়, তারপরে এরপর আমি দুটো লেয়ার বসলাম, একটা লেয়ার এটা একটা, পরে আরেকটা লেয়ার। তাহলে এখন আমি যদি একটু খেয়াল করি, তাহলে হিটটা প্রথমে এই সারফেস থেকে পাইপের ইনার সাইড থেকে পাইপের আউটার সাইডে গেল, পাইপের ইনার সাইড থেকে পাইপের আউটার সাইডে গেল, মানে এটা হলো ম্যাটেরিয়াল, যে পাইপের যে ম্যাটেরিয়াল, যেটা মনে করো রড আয়রন বলো বা স্টেনলেস স্টিলের পাইপ বলো, যে পাইপই বলো, যে ম্যাটেরিয়ালটা থিকনেস তার এই ইনার সাইড থেকে সে আউটার সাইডে আসবে। তারপরে মনে করো তুমি এখানে একটা প্লাস্টিকের কভার দিলে, কথার কথা, প্লাস্টিকের কভার দিলে সেই পাইপে এই সাইড থেকে সেই পাইপে প্লাস্টিক কভার পাস করবে। তারপরে তুমি মনে করো আবার একটা অ্যাসবেস্টস বা ইনসুলেটর জাতীয় কিছু দিলে, তাহলে এখান থেকে সে আবার এখানে, তারপরে সে ম্যাটেরিয়াল কি ডিফারেন্ট হতে হবে?
হ্যাঁ ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ধরলাম এ বি সি, আমরা এ বি সি তিনটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল ধরলাম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে পাইপেট ম্যাটেরিয়াল মনে করো, তারপর আরেকটা লেয়ার দিয়েছি, তারপর আরেকটা লেয়ার দিয়েছি। তার মানে কি হলো, আমি এখানে এ বি সি তিনটা ম্যাটেরিয়াল সিলেক্ট করলাম। তাহলে এখন আমি যদি এখান থেকে সেন্টার থেকে এই জায়গায় এটা R1, তারপরটা R2, তারপরটা R3, তারপর R4, চারটা রেডিয়াস আমি পাচ্ছি, ইনার থেকে শুরু করে আউটার পর্যন্ত চারটা। তাহলে এখন হিট ট্রান্সফারটা কি হবে, এখানকার টেম্পারেচার যদি T1 হয়, এখানকার টেম্পারেচার যদি T1 হয়, তাহলে প্রথমে এখানে আসলো, তারপর এটা এখানে T1 আমি ধরে নিচ্ছি, এটা একই সেম T1, এখানে T1 আসলো, তারপর এখান থেকে এটা T2 তে আসলো, তারপর T3 আসলো, তারপর T4 আসলো, তারপর বাইরে চলে গেলো। আমরা যদি এই T1 থেকে T4 পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে T1 থেকে T2 তে আসতে তাকে প্রথমে একটা লেয়ার ক্রস করতে হবে। সেই লেয়ারটা কোনটা, এ ম্যাটেরিয়ালটা হচ্ছে এ, এখানে একটা থার্মাল রেজিস্ট্যান্স হবে। দেন আবার T2 থেকে যদি T3 তে যেতে হয়, T2 থেকে যদি T3 যেতে হয়, তাকে আরেকটা লেয়ার ক্রস করতে হবে, তো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল বি, তাহলে আমরা এখানে আরেকটা রেজিস্ট্যান্স পাবো। তারপর T3 থেকে যদি T4 এ যেতে হয়, তাকে আরেকটা লেয়ার ক্রস করতে হবে, সেটা হচ্ছে সি, তার মানে এখানে তোমার আরেকটা থার্মাল রেজিস্ট্যান্স। তার মানে আমি দেখতেছি এখানে এই হিটটা ভিতরের সাইড থেকে আউটার সাইডে যেতে তাকে তিনটা ম্যাটেরিয়ালকে ক্রস করতে হচ্ছে, বা তিনটা লেয়ার, তার মানে তিনটা রেজিস্ট্যান্স আমি পাচ্ছি, থার্মাল রেজিস্ট্যান্স, এবং সেটা সিরিজে আছে, একটার পর একটা সিরিজে আছে, একটার পর একটা সিরিজে আছে। তাহলে আলটিমেটলি কি হলো, এই সিরিজ আমি এভাবে লিখতে পারি, এটা হচ্ছে T1, T2, T3, T4 এবং তিনটা রেজিস্ট্যান্স। আমি এখন যদি বলি যে এইখান থেকে এই 1 নম্বর থেকে 2 নম্বর, মানে T1 থেকে T2 আসতে এই লেয়ারটা ক্রস করবে, তাহলে তার থার্মাল রেজিস্ট্যান্স কত হবে? থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে এই যে সূত্র লিখলাম, এই যে লন আর আউটার রেডিয়াস ডিভাইড বাই ইনার রেডিয়াস ডিভাইড বাই টুয়াইস পাই কে। সো আমরা এইখান থেকে লিখেছি, দেখো এই যে লন R2 বাই R1 ইনটু টুয়াইস ডিভাইড বাই টুয়াইস পাই কে এ বলতে ম্যাটেরিয়াল এ, তার লেন্থ হচ্ছে এল, সবারটা এল ধরলাম, তার মানে এখানে আমরা এই জিনিসটা পাবো। একইভাবে আমরা 2 নম্বর থেকে, মানে 2 নম্বর লেয়ার যেটা বি আর কি, তার জন্য যদি চিন্তা করি, তাহলে T2 T3 আসবে, এই থার্মাল রেজিস্ট্যান্স হচ্ছে আর বি। দেন আমি এখান থেকে লিখলাম লন R3 ডিভাইড বাই R2, তার মানে আউটার রেডিয়াস ডিভাইড বাই ইনার রেডিয়াস, যেখানে লন এই ম্যাটেরিয়ালের জন্য আউটার রেডিয়াস হচ্ছে 3, ইনার রেডিয়াস হচ্ছে 2, R2 ডিভাইড বাই টুয়াইস বাই কে বি, বি হচ্ছে বি ম্যাটেরিয়ালসের জন্য, আর এল হচ্ছে লেন্থ। একইভাবে 3 নম্বর লেয়ার যখন সে ক্রস করতেছে, তখন তার আউটার লেয়ার রেডিয়াস হচ্ছে R4, ইনার রেডিয়াস হচ্ছে R3, তার মানে লন R4 বাই R3 ডিভাইড বাই টুয়াইস বাই কে সি, সি বলতে এই সি ম্যাটেরিয়ালসের জন্য তার থার্মাল কন্ডাক্টিভিটি ইনটু এই যে তিনটা রেজিস্ট্যান্স। সো এখন আমি যদি হিসাব করতে চাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এটা সিরিজে আছে, তাহলে আমি তিনটা বের করবো, এরকম বের করে তিনটা সিরিজে যোগ করবো, বাকিটাকে গতকালকের মতো। তো সেটাই এখানে দেখানো হয়েছে যে আমরা এই যে তিনটা এভাবে যোগ করে দিচ্ছি। ঠিক আছে, তিনটা যোগ করে দিই, এখানে এটা T1 মাইনাস T4, তার মানে এখানে এই হচ্ছে T1, এখানকার টেম্পারেচার ম্যাক্সিমাম, মানে হাইয়েস্ট টেম্পারেচার, এটা হিটটা হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, সো T1 মাইনাস T4। ঠিক আছে, আর এই যে টুয়াইস বাই কে কমন, তো এটা আমরা উপরে নিয়ে আসছি আপনাদের জন্য, এটা নরমাল জিনিস। দেখো তোমার এখানে বুঝুনি এমন কেউ আসো কিনা? কথাটা ক্লিয়ার? একজন বলে হ্যাঁ, একে ফাইনাল ইকুয়েশনটা একটু দেখানো যাবে? এই যে হ্যাঁ, আরেকজন স্যার এটা পাইপ চারটা না স্যার, মানে একটার উপর এক, মানে না পাইপ চারটা না, তিনটা, এই লেয়ার তিনটা লেয়ার, তো তুমি লেয়ার একটা লেয়ার, পাইপ একটাই, পাইপের উপর তুমি লেয়ার দিচ্ছ, আচ্ছা পাইপের উপর তুমি একটার পর একটা লেয়ার দিচ্ছ। ঠিক আছে, প্রথমে প্লাস্টিক দিলে, তারপরে মনে করো রাবার দিলে, তারপরে মনে করো আরেকটা দিলে, হোয়াট এভার, প্রত্যেকটা লেয়ারকে তুমি কাউন্ট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। সো হোয়াট এভার এখানে কনক্লুশন একটা ড্র করা যায়, পাইপের উপরে যখন আসে এখানে সবসময় একটা সিরিজ হবে, এখানে প্যারালাল হওয়ার কোনো সুযোগ নেই। গতকালকে যেটা দেখেছো সিরিজ হতে পারে, প্যারালাল হতে পারে, এখানে প্যারালাল হওয়ার সুযোগ নেই, এখানে আমরা সবসময় এটা সিরিজে ধরছি। ঠিক আছে, আমরা এখানে সিরিজে ধরছি। সো আমরা একটা অঙ্ক যদি করি এখন, সিম্পল অঙ্ক, এ থিক ওয়াল টিউব অফ স্টেনলেস স্টিল, তার মধ্যে স্টেনলেস স্টিলের যে দেওয়া আছে কম্পোজিশন, ক্রোমিয়াম হচ্ছে 18% আর 8% হচ্ছে নিকেল এই স্টিলের, এবং তার থার্মাল কন্ডাক্টিভিটি হচ্ছে 19 ওয়াট পার মিটার সেন্টিগ্রেড। এই স্টিল উইথ ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, ইনার ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার হচ্ছে আউটার ডায়ামিটার, is covered with 3 centimeter layer of asbestos insulation, the thermal conductivity দেয়া আছে। If the inside wall temperature of the pipe is maintained at a 600 degree centigrade, calculate the heat loss per meter of length.
মানে এল এর মান দেয়া নেই, আমাকে এল দিয়ে ভাগ করতে হবে, এল এর মান 1 মিটার ধরে নিয়ে করতে হবে। অলসো ক্যালকুলেট দ্য টিউব ইনসুলেশন ইন্টারফেস টেম্পারেচার, কনসিডার দ্য আউটসাইড টেম্পারেচার ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি বলেছে, এই আমি যদি ছবিটাকে এখানে বলি, এই একটা পাইপ, পাইপের ইনসাইড, এই হচ্ছে টোটাল পাইপটা, পাইপের আউটসাইড, এবং তার পাশে উপরে আরেকটা লেয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যাসবেস্টস। তো এই পাইপ যেটা আছে, এই পাইপের এই ম্যাটেরিয়ালটা যেটা আছে সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের, তার পাশে উপরে দিয়ে চারদিকে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা হচ্ছে অ্যাসবেস্টস। ঠিক আছে? সো এই পাইপের ইনার রেডিয়াস বলে দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর আউটার রেডিয়াস বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার। তার উপরে 3 সেন্টিমিটারের লেয়ারের থিকনেস একটা, এই থিকনেস দেওয়া আছে, থিকনেস হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, সেটা অ্যাসবেস্টস। এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে দুটো, একটা হচ্ছে স্টেনলেস স্টিল আর একটা হচ্ছে অ্যাসবেস্টস। তো দুটোরই থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে যে ভিতরের সাইডের টেম্পারেচার হচ্ছে 600 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেড। দ্য ইনসাইড ওয়াল টেম্পারেচার, ইনসাইড ওয়াল মানে এই যে ওয়াল পাইপের ইনসাইড ওয়াল, ওয়ালের টেম্পারেচার হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আউটসাইড টেম্পারেচার বলে দেওয়া আছে 100 ডিগ্রি। অলসো কি বলছে যে ক্যালকুলেট কনসিডার দ্য আউটসাইড টেম্পারেচার ইজ 100 ডিগ্রি, তার মানে এই ওয়াল টেম্পারেচার 100 ডিগ্রি বলে দেওয়া আছে। এখন বের করতে বলেছে কি হিট লস, মানে এখান থেকে কি পরিমাণ হিট বের হবে সেটা বের করতে বলেছে পার ইউনিট লেন্থ। হ্যাঁ, পার ইউনিট লেন্থ বলতে মানে 1 প্রতি 1 মিটার দৈর্ঘ্যের জন্য কি করবো সেটা বের করতে বলেছে। সেটা কিউ বের করবো। হ্যাঁ, কিউ বের করবো, আলটিমেটলি কিউ বের করবো হিট লস। এবং আরেকটা জিনিস বের করতে বলেছে যে অলসো ক্যালকুলেট, এটা শুধু খেয়াল করো, অলসো ক্যালকুলেট দ্য টিউব ইনসুলেশন ইন্টারফেস টেম্পারেচার। টিউবের সাথে ইনসুলেশনের ইন্টারফেস কোনটা, এই জায়গাটা, এই হচ্ছে টিউব, তারপরে অ্যাসবেস্টস, তার মানে ইন্টারফেস কোনটা, এটা, তাই না? তার মানে টি টুটা বের করবো। হ্যাঁ, টি টুটা বের করবো, দ্যাটস রাইট। তার মানে আমি টি টু, এটা আবার বলবেন স্যার। মানে মনে করো তোমার সামনে তুমি যে কলমটা আছে, তোমার হাতের সাথে যে কলমটা আছে, কলমটাই মনে করো একটা পাইপ, এর উপরে তুমি যদি একটা রাবারের একটা কস্টেপ প্যাচ রাখো, তাহলে কি কস্টেপটাই যদি তোমার মনে করো কি হলো একটা ইনসুলেশন, তাহলে এখন এই তোমার পেন আর কস্টেপের মাঝখানে যে ইন্টারফেস যেটা, সেই টেম্পারেচারটা বের করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি। মানে কি স্যার আমার আউটার বডিটা আর হচ্ছে স্যার ওই আমার যে ইনসুলেশন যেটা ইউজ করছে ওইটার মিডলের এই টেম্পারেচার। যে হ্যাঁ, এই যে আমার কার্সার যেখানে দেখা যাচ্ছে, জি স্যার, যেখানে টাচ করে থাকে, হ্যাঁ টাচ করে থাকে, যার উপরে তুমি র‍্যাপিং করলো আর কি, যেটা ওকে ঠিক আছে, এই জায়গার টেম্পারেচার। ওকে, সো এখন এই অঙ্কটা তো খুবই সহজ হওয়ার কথা, কারণ আমাদের T1 জানা আছে, আবার এদিকে T3 জানা আছে। তো T1 হচ্ছে তোমার হচ্ছে 600 আর T3 জানা আছে এটা 100 ডিগ্রি। এখন আমরা কি দেখতেছি এখানে দুটো লেয়ার, একটা হচ্ছে স্টেনলেস স্টিলের লেয়ার, তার উপরে আছে অ্যাসবেস্টসের লেয়ার, তার মানে দুটো রেজিস্ট্যান্স হবে, এবং দুটো রেজিস্ট্যান্স এখানে সিরিজে হবে, তার মানে জাস্ট রেজিস্ট্যান্স গুলো বের করে যোগ করলে হয়ে যাবে। তাহলে কিউ সমান কি, এই যে T1 মাইনাস T3, হ্যাঁ, ডিভাইড বাই এই যে এখানে টয়েস বাই এলটাকে তুমি যদি নিচে নিয়ে আসো তাহলে এখানে গুণ হবে জাস্ট। হ্যাঁ, তাহলে লন প্রথমটার জন্য আমি R2 ডিভাইড বাই R1, লন R2 বাই R1, এই যেটা ডিভাইড বাই যে টয়েস বাই KL, তারপরে এই টয়েস বাই এল তো উপরে নিয়ে গেছি, এখানে শুধু K স্টেনলেস স্টিল। এই লেয়ারের জন্য লন R3 বাই R2, তারপরে এইটা আউটার, এই হচ্ছে ইনার, R3 বাই R2 ডিভাইড বাই KA, এই হচ্ছে অ্যাসবেস্টস। ঠিক আছে? সো এখানে এটা ক্লিয়ার সূত্রটা? স্যার সেকেন্ডটা তো স্যার থিকনেস দেওয়া ছিল স্যার, এখানে R3 বাই R2 টা আমরা কি মানে অ্যাড করে দিব রেডিয়াসটা? আচ্ছা জি কোনটা? স্যার। আচ্ছা, আমি আসছে সেটা আমি পরে আসতেছি, মানে এই সূত্রটা কোনো সমস্যা নেই, যে টয়েস বাই এল, হ্যাঁ এটা তো উপরে চলে গেছে, ঠিক আছে তো এটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন তুমি কি খেয়াল করো, এখন তোমাকে এই আরটা বের করতে হবে। তাহলে এখন আমাকে বলো, এখানে খেয়াল করো, ইনার ডায়ামিটার হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে ইনার রেডিয়াস কত? স্যার 2। এই যে কি বলেছে স্যার 1 হবে স্যার। হ্যাঁ, 1 স্যার। হ্যাঁ, ডায়ামিটার দেওয়া আছে, তাহলে 1, তাহলে ডায়ামিটার হচ্ছে 1, সরি রেডিয়াস হচ্ছে 1, তাহলে আউটার রেডিয়াস কত? স্যার 2 2, আউটার রেডিয়াস 2, তাহলে আমরা দুটো পেয়ে গেলাম। আর এর উপরে এখন R3 কত হবে বলো দেখি? স্যার 1.5। না, এই যে কি বলতে পারো, করো ভালো মতো করো। 3 সেন্টিমিটার হবে স্যার, কভার টু 3 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে R3 কত হবে সেটা বলো? স্যার 3 যোগ হবে, স্যার 3 যোগ হবে 3 প্লাস 2 3 প্লাস 2 হবে। বলো কত হলো? যোগ করো। 5 হবে, 5 হবে। দেখো মিলেছে কিনা দেখো, যারা বুঝতে পারো না সেটা দেখো। একটা পাইপ, তার এই যে এখান থেকে ছবি খেয়াল করো, এখান থেকে এই রেডিয়াস, এখান থেকে আমি যদি বলি এই রেডিয়াসটা এটা হচ্ছে 1 সেন্টিমিটার, তারপর এখান থেকে এই রেডিয়াসটা হচ্ছে এই লেয়ার পর্যন্ত এটা হচ্ছে 2 সেন্টিমিটার, তারপর আমি এখানে বললাম এইটা থিকনেস হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে কত হলো? তাহলে 2 আর 2 3, তাহলে 5,
তাহলে R3 কত হলো 5। তা তোমাকে এই অঙ্কের এই জায়গায় কিন্তু আমরা কোশ্চেন করার সময় একটু ট্রিকি হই, কারণ এই জায়গা তুমি যাতে ধরতে পারো, হ্যাঁ তুমি একটু খেয়াল করো যে এখানে ডায়ামিটার দেওয়া আছে, অনেকে বলে ফেলো যে রেডিয়াস 2 না, খেয়াল করো ডায়ামিটার না রেডিয়াস কি দেওয়া আছে। আবার এখানে লেয়ার বলে দেওয়া আছে থিকনেস, এটা কিন্তু ডায়ামিটার বলে দেওয়া, তার মানে এটা অ্যাড করতে হবে। আউটার রেডিয়াসের সাথে আউটার রেডিয়াসের উপরে 3 সেন্টিমিটার একটা থিকনেস দেওয়া আছে, তার মানে টোটাল তাহলে আউটার রেডিয়াসটা কত মিটার, অ্যাসবেস্টসের 5 সেন্টিমিটার। সেটাই, তাহলে এখন তুমি দেখো, তাহলে তুমি যে R2 জানো, R1 জানো, এই R3 জানো, R2 জানো, তুমি উপরে পার্ট জানো, কে তোমার দুইটা জানা আছে। অ্যাসবেস্টসের অঙ্ক দেওয়া আছে এখানে 0.2 আর এই যে স্টেনলেস স্টিলের দেওয়া আছে 19। সো কে তুমি দুইটাই জানো। এখানে তোমার T1 T2 দুইটাই জানো, 2 জানো, পাই জানো, বাকি থাকে কি এল জানা নেই। আমাকে বলছে পার ইউনিট লেন্থের জন্য, তাহলে আমি কি করব, এই কিউটাকে এলটাকে এই পাশে নিয়ে আসবো। এলটাকে 1 ধরবো। হ্যাঁ, এই যে এলটাকে ভাগ করে এই পাশে নিয়ে আসলে এই যে পার ইউনিট লেন্থ হয়ে গেল, পার ইউনিট লেন্থ হয়ে গেল। তাহলে এই পাশে যা আসবে সব মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে। কথা ঠিক আছে? এই জায়গায় আমি এখানে লিখেছি এই হচ্ছে 1 সেন্টিমিটার, এই হচ্ছে 2 সেন্টিমিটার, আর তার পাশে এখানে 3 সেন্টিমিটার থিকনেস, মানে টোটাল কত হলো 5 সেন্টিমিটার। কথা ক্লিয়ার এতটুকু? জি স্যার। হ্যাঁ, না বুঝলে আরেকবার বলো, কোথাও বুঝুনি এমন কিছু? ঠিক আছে, সো এটা গেল। এখন আমাদেরকে বলেছে আবার ইন্টারফেসে টেম্পারেচার বের করতে, তার মানে আমাদের এই যে ইন্টারফেস, এই হচ্ছে ইন্টারফেস, এই হচ্ছে পাইপ আর এই হচ্ছে অ্যাসবেস্টস, কারণ ইন্টারফেস হচ্ছে এই জায়গাটা, এই জায়গার টেম্পারেচার বের করতে, তার মানে আমাকে T2 বের করতে বলেছে। 2 নম্বরে এই যে এখানে এই T2 বের করতে বলেছে। T2 কিভাবে পাবো? গতকালকে তোমার একটা অঙ্ক করেছিল, মনে আছে? হিট ফ্লো, হিট ফ্লাক্স ফ্লো তো একই হবে, তাই না? তাহলে আমি শুধু এই লেয়ারটা চিন্তা করলে হয়, শুধু ফার্স্ট আর সেকেন্ডটা লেয়ার। হ্যাঁ ফার্স্টটা অথবা সেকেন্ডটা একটা জিনিস চিন্তা করলে হয়। তাহলে আমি যে যদি বলি যে Q ডিভাইড বাই L ইকুয়ালস টু এই যে T3 মাইনাস T2 ডিভাইড বাই RT, আমি যদি এই লেয়ারটা যদি চিন্তা করি, এই টেম্পারেচার জানি, হিট ফ্লাক্স জানি, শুধু এই টেম্পারেচারটা জানি না। তাহলে আমি এখান থেকে যে লিখেছি যে T3 মাইনাস T2, T3 মাইনাস T2 ডিভাইড বাই ln R3 ডিভাইড বাই R2 ডিভাইড বাই KA, আর এই যে টুয়াইস পাই এখানে আছে। তাহলে তুমি দেখো এখানে এই লেয়ার থেকে এই লেয়ারের জন্য চিন্তা করছি, এই লেয়ারের মধ্যে এই আউটসাইড টেম্পারেচার জানি, থিকনেস জানি, ভিতরে মানে রেডিয়াস জানি, আর সবকিছুই জানি, শুধু এই টেম্পারেচারটা জানি না। এই ইকুয়েশন থেকে আমার টেম্পারেচার পেয়ে যাবে, কারণ হিট ফ্লাক্সটা কি হবে, কনস্ট্যান্ট নাকি হবে। হিট ফ্লাক্সটা এখানে যেটা বলছি যে Q ডিভাইড বাই L যেটা কনস্ট্যান্ট হবে, হ্যাঁ একই, কারণ এখান থেকে যা যাবে সেটাই এখান থেকে বের হবে। আমি আবারও বলি যে ফ্লুইড মেকানিক্সের 3-1 যেটা পড়েছো, আমরা যে কিউ বের করেছিলাম ফ্লো রেট, একটা পাইপের মধ্যে দিয়ে যখন পানি ঢুকবে সেই পানিটাই বেরো, কন্টিনিউটি ইকুয়েশন একই রকম, তার মানে এখানে চেঞ্জ হয় না, একই রকম এখানেও কনসেপ্ট, যে পরিমাণ হিট। মানে হিটটা কি লস হয় না কোনোভাবে? হ্যাঁ, হিটটা তো লস হচ্ছে, যে বের হয়ে যাচ্ছে না স্যার, ওটা মানে অন্য পাশে চলে যেতে পারে না, কিউর অ্যামাউন্টটা কমে হ্যাঁ যায়? সেটা ওগুলো অন্য ইস্যু, আমরা এখানে ওয়ান ডাইমেনশনাল বলছি, আমরা আজকে এখানে ওয়ান ডাইমেনশন, প্রথমে আমি বলে নিয়েছি এটা ওয়ান ডাইমেনশন। সেটা কারণ একটা অ্যাজাম্পশন। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে আমরা ওয়ান ডাইমেনশন বলে নিয়েছি, আরো আমরা দেখবো আরো অনেক ইস্যু আছে, আমরা শুরু তো করলাম, হ্যাঁ অনেক কিছু আরো আসবে, তোমরা কনসেপ্ট ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এগুলো একদম সিম্পল ওয়েতে আগে চিন্তা করো, তাহলে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে পারো। এটা ওয়ান ডাইমেনশনাল, হিটটা শুধু এদিকেই যাবে, লস বলে আর কোনো কিছু নেই। ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমাকে দেখি, এখানে একটা বড় একটা জিনিস আছে, এই জিনিসটা হচ্ছে আজকের টপিকসের অন্যতম জিনিস। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখলাম টেম্পারেচার কত আসছে, বলো। 95.8। আর একটু ক্লিয়ার করে বল কত? 595। আমি যদি একটু এভাবে বললাম 595.8। আর আমার টেম্পারেচার কত ছিল আউটসাইডে, ইনসাইডে কত ছিল? 600। খুব ভালো মতো কথাটা আপনার খেয়াল করুন, আমার এই ওয়াল পাইপের ভিতরে তার টেম্পারেচার হচ্ছে 600, আর এই লেয়ারটা এই পাইপের যে আউটসাইডটা অ্যাসবেস্টস মনে করে আমি দেইনি, অ্যাসবেস্টসটা আমি এখনো দেইনি, তাতে আমার এইখানকার টেম্পারেচার কত আসছে? 595। কতটুকু কমলো এই লেয়ারের মধ্যে? স্যার 5 ডিগ্রি 5-এর মতো। 5-এর মতো, মাত্র 5ও না, 4.2 স্যার। তার মানে তুমি এখন প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন চিন্তা করো, যে তুমি এই একটা পাইপের মধ্যে দিয়ে 600 ডিগ্রি টেম্পারেচারে স্টিম যাচ্ছে, আমরা স্টিম টারবাইন পরে আসছি, মানে থার্মোডাইনামিক্স পরে আসছি, যে আমরা দেখেছিলাম যে স্টিম বয়লারের ক্ষেত্রে, টারবাইনের ক্ষেত্রে যে টারবাইনের ইনলেট টেম্পারেচার কত, প্রেসার কত, সেখানে 500-600 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আমি দেখো এই টেম্পারেচারটা এখানে 600, এই পাইপের আউটসাইড টেম্পারেচার মাত্র 4 ডিগ্রি কমেছে, মাত্র 4 ডিগ্রি কমেছে। তারপরে একটা ইনসুলেশন দেওয়াতে এর টেম্পারেচার 100 ডিগ্রিতে নামছে।
তাহলে এখন দেখো ইনসুলেশনের কতটা রোল। তাহলে এখন আমরা কি এই জিনিসটা এই যে মনে করো 600 থেকে 595 আসলো, মানে 595 আসলো, এটা কি খুব বেশি সিগনিফিকেন্টলি কমে যায় নাকি অলমোস্ট একই ধরা যায়? অলমোস্ট একই আছে। অলমোস্ট একই, অলমোস্ট একই। আমরা যদি বলি কথাটা এভাবে এখন, যেটা আসলে অলমোস্ট একই, কারণ 600 আর 595 এটার মধ্যে আসলে খুব একটা পার্থক্য নেই, খুব একটা পার্থক্য নেই। তাহলে প্র্যাকটিক্যাল ইন্ডাস্ট্রিয়াল তুমি যদি অ্যাপ্লিকেশন চিন্তা করো, যে আমার যে পাইপের মধ্যে দিয়ে যখন কোনো স্টিম যাবে বা কোনো হাই টেম্পারেচার কোনো ফ্লুইড ফ্লো করবে, সেই পাইপের ইনসাইড টেম্পারেচার আর পাইপের আউটসাইড টেম্পারেচার ইজ অলমোস্ট সেম। আমার কথাটা কি বোঝানো গেল? জি স্যার। তার মানে আমার ইনসুলেশন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, ইনসুলেশনটা অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? তার মানে আমার এখানে ইনসাইড এবং আউটসাইড টেম্পারেচার মানে পাইপের থিকনেসে, তোমার মনে করো যে পাইপের মধ্যে দিয়ে স্টিম যাচ্ছে, তার ইনার ওয়ালে আর তার আউটার ওয়ালে টেম্পারেচার অলমোস্ট সেম থাকে। এবং অনেক ক্ষেত্রে যেটা অ্যাজিউম করা হয় যে এটা নেগলিজিবল এবং এটা সেমই ধরা হয়। তার মানে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তুমি দেখবা যে এই জিনিসটা এভাবে ডিফাইন করা প্র্যাকটিক্যালি, এইটা যখন 600 এটাও 600, আগেই বলে নেই এটাও 600 হলে এটাও 600, কারণ কি এখানে এই টেম্পারেচারটা এত কম পরিমাণে কমবে যেটা নেগলিজিবল। আমরা এখানে যেমন পেলাম এটা হচ্ছে মাত্র 5 ডিগ্রি, আমরা আরো অঙ্ক দেখবো, সেখানে আরো কিছু ইস্যু আছে, ঠিক আছে? মাত্র 5 ডিগ্রি। তার মানে এই জায়গার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি অ্যাজাম্পশন, তুমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাবা তখন, এখন তুমি যদি ডিজাইন করতে যাও, তাহলে তোমার এই পাইপের ভিতরের টেম্পারেচারটা না মাপলেও চলতেছে, যদি নেগলিজিবল হয়, মাত্র 5 ডিগ্রি বা 4 ডিগ্রি বা 3 ডিগ্রি যদি কমে। তুমি যদি কোনোভাবে টেম্পারেচার যদি আউটসাইডের টেম্পারেচারটা যদি মাপতে পারো, তুমি অ্যাজিউম করে নিতে পারো যে ভিতরের টেম্পারেচারটাও সেম। কথাটা বুঝেছো আমার? জি স্যার। হ্যাঁ, তার মানে কি তুমি অন্যভাবে অন্য অল্টারনেট ওয়েতে আবার চিন্তা করো। এখন আমি তোমাকে বললাম যে পাঠালাম এক জায়গায়, বললাম যেখানে থেকে স্টিম যাচ্ছে স্টিমের টেম্পারেচার মেজার করো। তোমার পক্ষে তো হয়তো স্টিমের টেম্পারেচার মেজার করা সম্ভব না, সেখানে থার্মোকাপল তুমি সারফেস টেম্পারেচার মেবেই বলতে পারো যে হ্যাঁ স্যার অলমোস্ট একই হবে, কারণ এখানে টেম্পারেচার আমি স্যার 350 পেয়েছি, ভিতরে 350, খুব বেশি গেলে 1-2 ডিগ্রি একটা বাড়বে, তাই না? ওখানে ম্যাটেরিয়াল কি সবসময় স্টেনলেস স্টিল বা হ্যাঁ সেটা তুমি জিজ্ঞেস করে নেবা, সেটা তুমি জিজ্ঞেস করে নেবা। মোরাললেস এটা টেম্পারেচারটা এই যে কাছাকাছি থাকে, ম্যাটেরিয়াল যেটাই হোক মোটামুটি এই পার্থক্যটা খুব একটা বিষয় না, কারণ থিকনেসটা এখানে দেখো 1 সেন্টিমিটার। হ্যাঁ, কোনো জায়গায় কি বলে থিকনেস আরো কম হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা আমরা অ্যাজিউম করি, এটা মানে প্র্যাকটিক্যাল ফিল্ডের কথা বলছি, তুমি হয়তো সরাসরি একটা অ্যাসাম্পশন করে নিতে পারো যে হ্যাঁ ঠিক আছে, ইনার সাইড এবং আউটার সাইডের টেম্পারেচার মোর অর লেস সেম হবে, বা বেশি গেলেও খুব কম বেশি হলেও সামান্য কয়েক ডিগ্রি হয়তো কম বেশি হতে পারে, এছাড়া কোনো কিছু না, ঠিক আছে? থাম রুল আর কি আমরা ধরে নিতে পারি। কথা ক্লিয়ার আমার এটা? ইয়েস স্যার। তাহলে এটা আমরা একটা জিনিস দেখলাম, এখানে এই কথাটা আমি মানে বলার চেষ্টা করছি। আচ্ছা, আরেকটা এখন অঙ্ক দেখি, একই টাইপের অঙ্ক কিন্তু আরেকটু ডিফারেন্ট ইস্যু আছে। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে আসলে কোথায় আসলে মেইন আমাদের এমফাসাইজ করা দরকার। এখানে একই ব্যাপার, স্টিম, সেটা টেম্পারেচার T infinity 1 is 320 degree centigrade, flow in a cast iron pipe, ঠিক আছে? এবং তার থার্মাল কন্ডাক্টিভিটি কাস্ট আয়রনের দেওয়া আছে, হুজ ইনার এন্ড আউটার ডায়ামিটার, এখানে ডায়ামিটার দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার আর একটা হচ্ছে 5.5 সেন্টিমিটার রেসপেক্টিভলি। The pipe is covered with 3 centimeter thick, আগের মতো 3 centimeter thick glass wool insulation with K এর মান দেওয়া আছে 0.05 watt per meter degree centigrade, তাহলে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া। Heat is lost to surroundings at temperature হচ্ছে 5 ডিগ্রি, মানে সারাউন্ডিংস এর টেম্পারেচার দেওয়া আছে 5 ডিগ্রি by natural convection and radiation। তা আমরা আপাতত রেডিয়েশনটা আমরা মাথায় রাখছি না, দরকারও নেই আমাদের এখন, এই জিনিসটা ওয়ার্ডটা অঙ্কের মধ্যে ছিল বইতে, আমি সেই জন্য দিয়েছিলাম, কিন্তু দরকার নেই। উইথ এ কম্বিনেশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট হচ্ছে H2 হচ্ছে 18 ওয়াট পার মিটার স্কয়ার, তার মানে আউটসাইডে কনভেক্টিভ হিট ট্রান্সফারটা হচ্ছে 18। টেকিং H1 ইনসাইড দ্য পাইপের মধ্যে, সেটা হচ্ছে H1 হচ্ছে 60 ওয়াট পার মিটার স্কয়ার। ডিটারমাইন দ্য রেট অফ হিট লস ফ্রম দ্য স্টিম পার ইউনিট লেন্থ, আগের মতো বের করতে বলছে। Also determine the temperature drop across the pipe shell and the insulation। আগের মতো একটু আগে যে অঙ্কটা করেছি অনেকটা সেই অঙ্ক, এখন টেম্পারেচার ড্রপটা বের করতে হচ্ছে, কতটুকু টেম্পারেচার ড্রপ করলো কোথায়, অ্যাক্রস শেল অ্যান্ড দ্য ইনসুলেশন, ঠিক আছে? আমরা এই অঙ্কটা করব। স্যার এটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো।
স্যার আমরা আগের ম্যাথেও দেখলাম স্যার, এখানেও দেখতেছি স্যার কোশ্চেনে বলা আছে হচ্ছে হিট লসটা বের করতে। এখন স্যার হিট লসটা মানে স্যার আমরা কিউটাকে সবসময় ধরবো তাই না? হ্যাঁ অবশ্যই, হিট লস আর বলতে হিট ফ্লো আর কি, হিট লস বলতে কারণ কি আমার কি এই স্টিম এখান থেকে হিটটা বের হয়ে চলে আসে, তারপরে স্টিমের হিটটা লস হচ্ছে তো। সেটাই যদি স্যার হিট ফ্লো বলতো তাহলে স্যার একই 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 হিট ফ্লো হলে একই। জি স্যার। ঠিক আছে, হিটটা সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার, তো হিট লস হয়ে যায়। ঠিক আছে, হিট গেইন হয় না। হিট গেইন হবে কখন, আমরা পার্টিকুলার কিছু কেস দেখবো যখন আমরা স্টিম কি বলে হিট এক্সচেঞ্জার বা এই ধরনের, হ্যাঁ, বা একটা বডিতে আমরা যখন অতটুকু টেম্পারেচার বাড়তেছে, যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা তখন হিট গেইন করি। নর্মালি সবই হিট লস। ঠিক আছে, কারণ হিট ফ্লোটে হবে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। ওকে, জি স্যার। সো আমরা আগের অঙ্কের মধ্যেই খুব একটা কঠিন না, আমরা এই পাইপটাই দেখছি এখন। এই পাইপের মধ্যে এখানে স্টিম যাচ্ছে, তার টেম্পারেচার বলে দিচ্ছে কত, 320 ডিগ্রি। তার মানে এই পাইপের ভিতরে স্টিমের টেম্পারেচার 320 ডিগ্রি। হ্যাঁ, এখন কিন্তু ওয়ালের টেম্পারেচার বলে না, এখন কিন্তু ওয়ালের টেম্পারেচার বলে, স্টিমের টেম্পারেচার বলছে 320 ডিগ্রি, আর আউটসাইডের টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি। এবং এই পাইপটা হচ্ছে কাস্ট আয়রনের তৈরি, তার থিকনেস বলে দেওয়া আছে, মানে ডায়ামিটার দেওয়া আছে, তো তুমি এখান থেকে থিকনেসটা পেয়ে যাবে। তার উপরে লেয়ার দেওয়া আছে, কভার করা হচ্ছে কিছু দিয়ে, যে গ্লাস উল দিয়ে। ঠিক আছে, একটু খেয়াল করো, এইগুলা অঙ্ক করার সময় একটু চোখে রাখবা। এখানে কে এর মান দেওয়া আছে, গ্লাস উলের কত বলো দেখি, কত আছে এখানে? 0.055 সরি 05। 0.05, তার মানে তার থার্মাল কন্ডাক্টিভিটি কম, তাই তো? Yes, sir. তার মানে সে হিট ট্রান্সফারটা সহজে করতে দেবে না। না। আগেরটাতে কি ছিল অঙ্কের মধ্যে, একটু আগে যেমনটা কি ছিল, তার হ্যাঁ? ভ্যালু তো না মনে স্যার ইনসুলেশন কি ছিল, কোন ম্যাটেরিয়াল ছিল সব? অ্যাজর অ্যাসবেস্টস অ্যাসবেস্টস, তার থার্মাল কন্ডাক্টিভিটি কত ছিল খেয়াল করেছো? 0.2 0.2। ঠিক আছে, 0.2। তারপরে কে বেটার, মানে ইনসুলেশন কার বেটার? হ্যাঁ, গ্লাস। গ্লাস হ্যাঁ, গ্লাস। এই জিনিসটা, এই যে অঙ্ক করতেছো, এই জিনিসগুলো খেয়াল করবে। এই যে কাস্ট আয়রন বলছে, কোনটা ম্যাটেরিয়াল গুলো দেখবা, মানে এগুলো কিন্তু রিয়েল ডাটা, এগুলো কিন্তু রিয়েল ডাটা। তুমি ওইভাবে চিন্তা করবে যে আমি প্র্যাকটিক্যালি কিন্তু আমার এই জিনিসটা আমার লাগতে পারে। হ্যাঁ, কোন জায়গায় কখন কি হবে আমরা নিচ্ছি। এখানে প্রত্যেকটা টপিকসে প্রত্যেকটা প্র্যাকটিক্যাল, আমি তো প্রথম দিনের লেকচারে বলেছি, মানে প্র্যাকটিক্যাল 100% তুমি পাবা তোমার আশেপাশের জিনিসের সাথে। এই পুরো হিটের মাস ট্রান্সফারের টপিকটা তুমি পাবে। না বোঝার কোনো কারণে, না বুঝলে সাথে সাথে আমাকে সময় দিন, স্যার এই জায়গাটা আবার বোঝান, ক্লিয়ার করে যেতে হবে। ঠিক আছে, এখানে ম্যাটেরিয়াল যেগুলো আছে একটু খেয়াল করবা, প্রপার্টিস খেয়াল করবা, ভ্যালুগুলো খেয়াল করবা। সো এখানে হয় এখানে গ্লাস উলের থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে 0.05। সো এখন খেয়াল করো, এই টেম্পারেচার 320, এখানে এই ভিতর থেকে, এখান থেকে যখন হিটটা কোথায় যাবে, প্রথমে এই ওয়ালে যাবে, তাই না? যেখান থেকে কোথায় যাবে, ওয়ালে যাবে। কিভাবে যাবে, কনভেকশনের মাধ্যমে। কনভেকশনের মাধ্যমে। দেন এই ওয়াল থেকে, এই ইনার সাইড থেকে আউটার সাইডে যাবে কিভাবে, কন্ডাকশন। এই কন্ডাকশনের পর এই আমার কার্সার যেখানে, যেখান থেকে আউটার সাইডে যাবে কি আবার কন্ডাকশন, তারপর আবার কনভেকশন। তাহলে কয়টা হলো এখানে? চারটা। তাহলে এই যে প্রথম কনভেকশন, তারপরে R1, মানে এটা হচ্ছে তোমার কাস্ট আয়রনের জন্য, তারপরে এই R2, এটা R2 হবে, এটা হচ্ছে তোমার এই যে গ্লাস উলের জন্য, তারপর আবার কনভেকশন। তাহলে কনভেকশন দুটো আর কন্ডাকশন, এই হচ্ছে টেম্পারেচার দেওয়া আছে। তাহলে এখন তুমি তো পারার কথা, কারণ R1 কিভাবে বের করতে হয় সেটা তুমি জানো, R2 কিভাবে বের করতে হবে সেটা তুমি জানো, লং দিয়ে বের করতে হবে। কনভেকশনটা কি হবে, গতকাল তোমরা বলেছিলাম 1/HA। প্রথমে তো স্যার কনভেকশন, তারপরে স্যার হচ্ছে কন্ডাকশন, এরপর আবার কনভেকশন। না না না, ভুল করলাম, আবার বলো। চিত্রটা স্যার একটু বলতে স্যার। প্রথমে কনভেকশন, এই যে প্রথমে কনভেকশন, এখানে স্টিম থেকে, স্টিম তো ফ্লো করতেছে এদিকে, এই স্টিম থেকে টেম্পারেচারটা প্রথমে ওয়ালে যেতে হবে, তাই না? হিটটা, এটা কনভেকশন। তারপর ওয়ালের এই মাথা, আমার কার্সার যেখানে আছে, এখান থেকে এটা যাবে কন্ডাকশন, একটা গেল, একটা ম্যাটেরিয়ালের জন্য, আবার আরেকটা ম্যাটেরিয়ালের জন্য আবার আরেকটা কন্ডাকশন, দেন কনভেকশন। তার মানে দুটো কন্ডাকশন। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমাদের চারটাই সিরিজে, এখানে চারটাই সিরিজে, কোনো সমস্যা নেই, ঝামেলা অনেক কমে গেছে, এখানে চারটাই সিরিজে, সো ইজি। সো কনভেকশনের জন্য কিভাবে বের করতে হয় রেজিস্টার, সেটা আমরা জানি, আর কনভেকশনের জন্য কিভাবে করতে সেটা আমরা জানি। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে, দেখো প্রথমে যদি আসি কনভেকশন, তাহলে প্রথমে হচ্ছে এই সারফেসে যাবে 1/HA। আমরা যদি কনভেকশন চিন্তা করি, সূত্রটা কি, 1/HA। এটা কি এরিয়া, আর এরিয়া সারফেস এরিয়া। তাহলে এই সারফেস এরিয়া, এই সারফেস এর রেডিয়াস দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে সারফেস এরিয়াটা পেয়ে যাবো। তাহলে এরিয়াটা কত হবে, টুয়াইস বাই RL। আর কোনটা, ইনার রেডিয়াস। আর এর মান দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে, এখান থেকে আর পেয়ে যাবে, তাই না? 2.5। ঠিক আছে, এটাই 2.5 সেন্টিমিটারকে মিটারে করা, এখান থেকে এরিয়া পেয়ে যাবে। তারপর হচ্ছে আবার কনভেকশন কোথায় হবে, এখানে হবে, এখান থেকে বাইরে যাবে, তাই তো? তাহলে টুয়াইস বাই
এখানে এল আমি পাবো, এটা হচ্ছে R3 R3 তে, ঠিক আছে? তাহলে আমি এখানে এখন এটা বলে দিই কত, এখানে এটা ডায়ামিটার ছিল 5.5 সরি 5, আর আউটারটা ছিল 5.5, আর এখানে থিকনেস দেওয়া ছিল 3 সেন্টিমিটার, তাহলে কত হবে? 2.525 plus 3 হ্যাঁ কত হবে? 3.525 5.75 স্যার 5 পয়েন্ট কত? চলো হাতে সামনে কলম খাতা থাকলে কত? 3 যোগ হবে স্যার রেডিয়াস রেডিয়াসের সাথে স্যার 5.75 5.7, হ্যাঁ এটা হচ্ছে এই 5 ছিল, তার মানে এটা হচ্ছে আড়াই, আর এটা ছিল 5.5, তার মানে কত হলো? এই যে পুরোটা তুমি যদি চিন্তা করো 2.75 5.75 এই 5 তাহলে হচ্ছে 5, এই যেখানে আমি লিখেছি 5.75, ঠিক আছে? তাহলে এই এরিয়াটা বের হয়ে গেল। এখন তুমি চারটা রেডিয়াস রেজিস্ট্যান্স বের করো। কনভেকশনের জন্য 1/h1a ইনার সাইডের জন্য h1 দেয়া আছে, এরিয়া তুমি তোকে বের করেছো, সো কনভেকশন বের হয়ে গেল। আর পাইপের জন্য ইনার এই যে পাইপ যেটা সেটা হচ্ছে রড কাস্ট আয়রন, তো তার জন্য তোমার এই যে ln R2/R1 আর twice/K1 প্রথম এটা বের হবে, সেখান থেকে রেজিস্ট্যান্স বের হবে। একইভাবে ইনসুলেশনের জন্য তুমি এরকম R3/R2 এখান থেকে পেয়ে যাবে, কারণ তুমি রেডিয়াস জানো, থিকনেস জানো, ঠিক আছে? সেটা বের হবে। এটা আর কঠিন হওয়ার কিছু না। এরপরে কনভেকশন, কনভেকশন কোথায় হবে? এই সারফেস থেকে হবে, আউটার সারফেস থেকে হবে। আউটার সারফেসে আমরা এরিয়া জানি, এরিয়া জানি, সবই জানি, সো এখান থেকে চারটা রেডিয়াস রেজিস্ট্যান্স বের হয়ে গেল, চারটা আমরা সিরিজে যোগ করে দিলাম, টোটাল রেজিস্ট্যান্স হয়ে গেল 2.6। স্যার লাস্টে A3 হবে না? হ্যাঁ এটা হ্যাঁ A3 হবে, আমার একটা লেখা রয়েছে A3 হবে, ঠিক আছে? তো এখানে Q সমান তাহলে কি হলো? এই যে পোটেনশিয়াল থার্মাল পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স, তো আলটিমেটলি এটা 1.1। এতটুকু বুঝেছো কিনা দেখো আগের অঙ্কের মতো, ঠিক আছে? আবার একটু ক্লিয়ার করি আগের অঙ্কের সাথে। স্যার ফার্স্ট ম্যাথে কি স্যার আমরা মানে ভিতরে কন্ডাকশন কনসিডার করছিলাম? এই যে আগের অঙ্কের এই ফার্স্ট অঙ্ক দেখাচ্ছি, দুইটা কন্ডাকশন, আমরা কনভেকশন ধরেই নিই, ওখানে কনভেকশনের কোনো কথা বলা ছিল না অঙ্কের মধ্যে, আমরা ধরিনি। এই অঙ্কের কোথাও কনভেকশনের কথা বলা ছিল না, আমরা কনভেকশন ধরিনি, শুধু দুটো। স্যার ইন রিয়েলিটি যদি এখানে ফ্লুইড ফ্লো হতো তাহলে তো ওটা কনভেকশন অবশ্যই কনভেকশন অবশ্যই আছে, কনভেকশন অবশ্যই আছে। তো আমরা প্রথমটা শুধু কনসিডার করছি কন্ডাকশন। হ্যাঁ শুধু কনভেকশন, এরপরে লেয়ারে আমরা পরের অঙ্কেতে আমরা কনভেকশন ধরেছি, মানে গ্র্যাজুয়ালি যাচ্ছে, ঠিক আছে? আমরা এখন প্রথম অঙ্কে দুটো কন্ডাকশন ছিল, দুটো সিরিজে যোগ করেছি, আর এখন অঙ্কে দুটো কন্ডাকশনের সাথে দুটো কনভেকশন অ্যাড হয়েছে, তাই তো? দুটো কন্ডাকশনের সাথে দুটো কনভেকশন অ্যাড, জি স্যার। ঠিক আছে? গ্র্যাজুয়ালি আমরা এখন কনভেকশন ধরলাম, সো হিট ট্রান্সফারটা বের করলাম পার ইউনিট লেন্থের জন্য, সেটা হচ্ছে 121। এখন আমাদের অঙ্কের মধ্যে এই জায়গাটা একটু খেয়াল করো, যে determine the rate of heat transfer, also determine the temperature drop across the pipe shell and the insulation. স্যার এখন আবার T2টা, হ্যাঁ এখন আবার T2টা, তাহলে T2টা এখন আমরা বের করি। তাহলে এখন দেখো আমরা সরাসরি বসাচ্ছি, এখন যেহেতু আমরা অনেক কিছু জানি খুব সিম্পল হয়ে যায়। তাহলে টেম্পারেচার ড্রপ কত হবে? টেম্পারেচার ড্রপ অ্যাক্রস দ্য পাইপ, তাহলে সেটা হচ্ছে যে কিউ ইন্টু আর পাইপ, পাইপের যে রেজিস্ট্যান্স তার দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এই যে টেম্পারেচার ড্রপ, এই যে এরকম আর কি কিউ, এটা আমরা যদি পাইপের জন্য চিন্তা করি, ইনসুলেশনের জন্য চিন্তা করি, তাহলে কি হবে? টেম্পারেচার ড্রপটা কত হবে? এটা যদি আমরা বের করতে চাই তাহলে এই রেজিস্ট্যান্স দিয়ে কিউ গুণ করলে হয়ে যায়, তাই না? কথা বুঝেছো? স্যার এটা আমরা কোন দুইটা লেয়ারের মধ্যে করতেছি? ইয়েস অ্যাক্রস দ্য পাইপ বলছি, তাহলে পাইপের মানে পাইপের লেয়ারে, পাইপের মধ্যে, পাইপের ইনসাইড থেকে আউটসাইড, R1 আর R2 এর মধ্যে। হ্যাঁ R1 and R2, R1 and R2। স্যার এখানে কি স্যার আমরা ফ্লুইডটার বাইরে কনসিডার করছি নাকি ফ্লুইডটার সহ? কথাটা খেয়াল করো কি লিখেছে, অ্যাক্রস দ্য পাইপ, এই ওয়ার্ডটা খেয়াল করেছো? পাইপ, পাইপ কোনটা? এই হচ্ছে পাইপ। তারপরে এই R1 থেকে R2 তে কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে, R1 থেকে R2 এর মধ্যে, মানে এই যে T1 থেকে T2, মানে যদি এটা বলি এরকম কতটুকু, তাহলে আমরা তো এই যে এই কিউ তো জানি, এই কিউ সূত্র তো আমরা জানি, তাই না? যে কিউ সমান কি? পোটেনশিয়াল ডিফারেন্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স, তো কিউ তো আমাদের কনস্ট্যান্ট, তাই না? তাহলে আমরা যদি এটা বের করতে চাই, মানে এই যে T1 মাইনাস এটা পোটেনশিয়াল ডিফারেন্স, এই ডিফারেন্সটাই বের করছে, ড্রপ ডিফারেন্সটা, তাহলে এটা আমরা কি করবো? এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করবো। কাকে গুণ করবো? পাইপের জন্য হলে পাইপের রেজিস্ট্যান্স, ইনসুলেশন হলে ইনসুলেশন রেজিস্ট্যান্স, তাহলে আমরা পাইপের জন্য বলছি, তাহলে ডেল্টা টি পাইপ সেটা হচ্ছে কিউ ইন্টু আর পাইপ। তাহলে আর কত ছিল? পাইপের আর ছিল, এই যে পাইপের আর বের করেছিলাম R2/R1 পাইপের জন্য, সেটা হচ্ছে 0.0002। সো আমরা এটা গুণ করলে এটা পাচ্ছি কত? পাইপের মধ্যে 0.02। আর টেম্পারেচার ড্রপ অ্যাক্রস দ্য ইনসুলেশন, সেটা যদি করি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে 284।
কথা বুঝেছো এটা? তাহলে এখন তুমি দেখো 0.02 কোথা থেকে কোথায় 0.02 হচ্ছে এই পয়েন্টের টেম্পারেচার থেকে এই পয়েন্টের টেম্পারেচার, মানে R2 থেকে R1 থেকে R2 যেতে তার টেম্পারেচার ড্রপ হচ্ছে কত? মাত্র 0.02 ডিগ্রি সেন্টিগ্রেড। 0.02 yes. একটু আগে যে অঙ্কটা করলো সেটা বলেছিল যে 4.2 4 ডিগ্রি কথা বলেছিলাম, এখানে আরো কম 0.02, এখানে মাত্র 0.02 ডিগ্রি টেম্পারেচার ড্রপ করেছে। কিন্তু এখান থেকে এখানে কতটুকু টেম্পারেচার ড্রপ করেছে? 2 থেকে 3 এর মধ্যে 284। তাহলে কি হলো? আগের কনসেপ্টে আমরা বলতে পারি এখন, তার মানে ওয়ালের পাইপের ইনসাইডের টেম্পারেচার আর আউটসাইডের টেম্পারেচার ওয়ালের কত হবে? সেম না? অলমোস্ট সেম। Yes, sir. তারপর তুমি ইনসুলেশন, Yes, sir. এই কনসেপ্টে এখানে আমরা বললাম, সেটা আমি একটু নোট হিসেবে তোমাদেরকে এখানে দিয়েছি, হ্যাঁ, যে থার্মাল রেজিস্ট্যান্স অফ দ্য পাইপ ইজ টু স্মল। রেজিস্ট্যান্স কোনটা? এই যে আর পাইপ, এই যে আর পাইপের রেজিস্ট্যান্স হচ্ছে 0.0002 আর ইনসুলেশন রেজিস্ট্যান্স হচ্ছে 2.32। রেজিস্ট্যান্স কম তার মানে হিট ফ্লো কম, হিট ফ্লো বেশি, হ্যাঁ, আর রেজিস্ট্যান্স বেশি তার মানে হিট ফ্লো কম। তার মানে এখানে মাত্র দেখো 0.02 ডিগ্রি কমেছে। তার মানে সেটা বলছি থার্মাল রেজিস্ট্যান্স অফ দ্য পাইপ ইজ টু স্মল টু দ্য আদার রেজিস্ট্যান্স and can be neglected, হ্যাঁ, and is practically এটাকে যেটা বলা হয় সেটা অলমোস্ট জিরো। প্র্যাকটিক্যালি এটাকে অনেক সময় অ্যাজিউম করা হয় এটা জিরো, and may be considered as an isothermal। এই লাস্ট লাইনটা খেয়াল করো, may be considered as isothermal। আইসোথার্মাল মানে কি? সেম টেম্পারেচার। আইসোথার্মাল মানে সেম টেম্পারেচার, তার মানে আমরা বলতে পারি যে এই ওয়ালের টেম্পারেচার, ইনার ওয়ালের টেম্পারেচার আর আউটার ওয়ালের টেম্পারেচার সেম, দ্যাট ইজ আইসোথার্মাল। ইনার ওয়াল এবং আউটার ওয়াল তার টেম্পারেচার সেম। কথাটা ক্লিয়ার? এই কোশ্চেনের সেকেন্ড পার্টে স্যার আমাদের কি T2 বের করতে? T2 তো বের, T2 তো বের করলাম, T2 বের করে তো আমরা বিয়োগ করলাম। স্যার ডিফারেন্সটা বের হ্যাঁ, ডিফারেন্সটা বের করেছি, তুমি বের করে এবার বিয়োগ করো, তাহলে হবে ডিফারেন্সটা চলে আসবে। আমি একবারে করেছি এখানে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের কি কোশ্চেনে কনভেকশনের কথা উল্লেখ করা থাকবে? হ্যাঁ অবশ্যই, যদি থাকে তাহলে করবা, যদি না থাকে তাহলে করা থাকবে। যেমন আগের অঙ্কে ছিল না। স্যার না থাকলে কি সব কন্ডাকশন ধরবো আমরা? হ্যাঁ অবশ্যই, আগের অঙ্কে শুধু কন্ডাকশন ছিল। আগের অঙ্কটাই দেখো, এখানে দিচ্ছি যে এই অঙ্কের মধ্যে কোথাও কনভেকশনের কথা লেখা ছিল না, তো তোমার ধরার দরকার নেই। আর কনভেকশনের কথা থাকলে এই যে এরকম দেওয়া থাকবে, আসছে কনভেকশনের কথা বলে দেওয়া থাকলে এই যে মনে করে এইচ এর মান দেওয়া থাকবে, যে কনভেক্টিভ হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচ দেওয়া থাকবে, এইচ দেওয়া থাকবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। আমার মেইন পয়েন্টটা তোমরা বুঝেছো অঙ্কের কি বলতে চাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়, তোমাদের এরপরে ক্লাস আছে? স্যার 12:15 একটা ক্লাস আছে। স্যার 12:15 2 স্লট। আচ্ছা ঠিক আছে, আমি মানে 10:30 স্লটটা নিতে পারি না, কারণ এই যে বিডিডেনে স্লট ওভারল্যাপ হয়ে যায়। আমি কোনোভাবে 10:30 নিতে পারি না, কারণ 11:15 দিতে বাধ্য হয়েছি। আমি একটু 15 মিনিট বেশি নিব এই জন্য, মানে আরো 15 মিনিট প্লাস। এখন আমরা এই কনসেপ্টটা একটু দেখো। এই কনসেপ্টটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডের কনসেপ্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, আমরা হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট এইচ এর মানটাকে বলেছিলাম কথা প্রসঙ্গে, কনভেক্টিভ হিট ট্রান্সফার। কিন্তু এখানে নতুন একটা টার্ম আমরা দিচ্ছি, সেটা হচ্ছে বলা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এবং প্র্যাকটিক্যালি তোমার সামনে এই ডাটাটাই দেওয়া হয়। হ্যাঁ, যারা এইচভ্যাক নিয়ে কাজ করেন, হ্যাঁ, এইচভ্যাকের নাম শুনেছো তোমরা, হ্যাঁ, কুলিং লোড নিয়ে কাজ করেন, তারা এই যে ওভারঅল যেটা করেন সেটা হচ্ছে মেইন কনসেপ্টের মধ্যে একটা মেজর কনসেপ্ট হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। ঠিক আছে, এখানে আমরা একটা দেখাচ্ছি কনসেপ্ট, সেটা হচ্ছে এই একটা ওয়াল, গতকালকের মতো একটা ওয়াল, ওয়ালের এই পাশে ফ্লুইড আছে, বাম পাশে, এবং ডান পাশে ফ্লুইড আছে। সো ফ্লুইড এ এন্ড ফ্লুইড বি। সো ফ্লুইডের এ থেকে হিটটা বেশি, যেহেতু সেটা আস্তে আস্তে এসে টেম্পারেচার, এখানে আমরা ওয়ালের টেম্পারেচার T1 হবে, দেন আরো টেম্পারেচার ড্রপ হয়ে T2 তে আসবে, দেন এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার চলে যাবে। সো আমরা যেটা দেখেছিলাম গতকাল ক্লাসে, এখান থেকে যেটা বিষয় হচ্ছে কনভেক্টিভ হিট ট্রান্সফার, দেন এটা হচ্ছে কন্ডাকশন, দেখেন এখানে আরেকটা হচ্ছে কনভেকশন। মানে একটা কনভেকশন, দুটো কনভেকশন। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল। তোমার বাসার বিল্ডিং এর ওয়াল আমরা নরমালি এই একটা ফেনোমেনন ধরতে পারি, যে বাইরের থেকে টেম্পারেচার ভিতরে ঢুকতেছে, অথবা ভিতর থেকে টেম্পারেচার বাইরে যাবে, হোয়াটএভার ডিপেন্ডস অন টেম্পারেচার। হ্যাঁ, কথা আছে। তাহলে দুটো কনভেকশন, একটা কন্ডাকশন। তাহলে এখানে মাঝখানে আরো লেয়ার হতে পারতো, আমরা সিম্পল করার জন্য একটা লেয়ারই দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হলো, কনভেকশনের জন্য আমরা একটা রেজিস্ট্যান্স পাবো, এটাকে কনভেক্টিভ হিট রেজিস্ট্যান্স বলা হচ্ছে। আর হচ্ছে কন্ডাকশনের জন্য একটা রেজিস্ট্যান্স পাবো, আবার একটা কনভেকশন রেজিস্ট্যান্স পাবো। তাহলে আমার সিরিজে আছে তিনটাকে আমি একসাথে যোগ করতে পারি। আলটিমেটলি রেজিস্ট্যান্সটা হবে কি তিনটা যোগফল সিরিজে,
তার মানে আমি যদি এখানে হিট ট্রান্সফারটা ধরি তাহলে কিউ ইকুয়ালস টু লেখা যাবে যে TA মাইনাস টিবি ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স সিরিজে আছে। সো কনভেকশনের দুটো প্লাস একটা কন্ডাকশন, সো 1/H1A প্লাস ডেল এক্স বাই কে প্লাস 1/H2, এই তিনটা জিনিস আমি যোগ করলাম। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো সবার নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি এটাকে আমরা কি মিন করতে আছি। এখন আমরা এখানে একটু চেঞ্জ করব। আমরা যেহেতু ওয়াল ধরেছি তার মানে ওয়ালের থিকনেস এরিয়া যদি সেম ধরি, প্রত্যেকটার ওয়ালের হিসাবে এরিয়া যদি সেম হয় তাহলে এরিয়াটাকে আমি এ ধরেছি এখানে, এটাকে বের করে নিয়ে আসলাম। নিয়ে আসলে কি হবে 1/A করে বের করে নিয়ে আসলে এটা 1/H, এটা ডেল এক্স বাই কে আর এটা 1/H। এটাকে আমি এখন উপরে নিতে পারি, নিচের থেকে উপরে নিয়ে চলে গেলাম, তো A ইন্টু 1/TA মাইনাস টিবি। তার মানে এখানে আমি এই জিনিসটাকে যদি এখন বলি এইটাকে আমি লিখতেছি 1/HA, 1/U, এটাকে আমি লিখতেছি 1/U, এটাকে আমি লিখতেছি 1/U। তাহলে এই ইউটা তাহলে কি দাঁড়ালো, ইউ সমান কি দাঁড়ালো, এই 1/, এটা না পুরোটা না, সবগুলো রেজিস্ট্যান্সের হ্যাঁ যোগফল তার ইনভার্স, তাই তো? এই ইউটাকে আমরা নিয়ে আসলাম এখানে। কি বলবেন স্যার ইউটা? এই ইউটা আমি বলছি, ইউটা এখন আমি ডিফাইন করিনি, ইউটা আমি একটা ইউ লিখলাম, এই পুরো জায়গাটাকে লিখলাম 1/U। এই 1/U সমান কি হবে, এটা 1/U সমান কি, তাহলে ইউ সমান কি হবে 1/, তাহলে এই পুরো জিনিসটা প্রত্যেকটা এই যে রেজিস্ট্যান্স যেটা বলছি সেটা, তাহলে এই ইউটাকে আমরা বলছি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। ইউটাকে এখন আমরা বলছি ওভারঅল। তার মানে তুমি প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন তুমি যাবা তখন তোমাকে এই আলাদাভাবে এই যে কনভেকশন কন্ডাকশন এই এত কিছু হিসাবটা তোমরা না করে, আমরা থাম্ব রুল হিসেবে যদি মনে করো যে একটা বিল্ডিং ওয়াল যেটা সিমেন্টের তৈরি বা কনক্রিটের তৈরি, তার একটা আমি বলে দিলাম ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটা একটা। বা মনে করো যে তোমার অ্যাভেলেবল যে সকল ম্যাটেরিয়াল, মনে করো একটা কি বলবো বাসে বা গাড়ির যে বডি যে আছে, হ্যাঁ আমি এখানে বললাম যে বাইরে থেকে হিট ঢুকবে বা ভিতর থেকে হিট বাইরে যাবে, তো এই যে ওয়ালের যে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে আমার যদি সব জানা থাকে, থাম্ব রুল হিসাবে আমার যে ম্যাটেরিয়ালগুলো বাংলাদেশের প্রত্যেকটা গাড়িতে ইউজ হয় তার একটা হিসাব নিকাশ করে আমি একটা ওভারঅল একটা কি ক্যালকুলেশন করে বলে দিতে পারি যে এই থিকনেসের থাকে এবং এই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়, সো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্টটা একটা এই রেঞ্জের মধ্যে বলা যায় না? জি স্যার। এই একটা কনসেপ্ট, এটাকে বলা হচ্ছে ওভারঅল। স্যার মাঝখানে যা যা থাকবে সবার, হ্যাঁ অবশ্যই, এটা তুমি অবশ্যই যখন তুমি এইটা ওভারঅল হিট ট্রান্সফার ক্যালকুলেশনটা করবে তখন সব যোগ করে একটা বলতে হবে, সবগুলো যোগ করে বলতে হবে। আমরা এখানে একটা লেয়ার বলবো, হ্যাঁ বলো। তাহলে স্যার মানে ওই রেজিস্ট্যান্সের ইনভার্সটাকে আমরা ওভারঅল হিট ট্রান্সফার বলে থাকি। দ্যাটস রাইট, এই যে 1/R লিখেছি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। এমনি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট হচ্ছে H। হ্যাঁ আমরা নরমাল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট কে H বলছি, এটা কনভেক্টিভ, এটা আবার মনে রাখবে H হচ্ছে কনভেকশন, আর ইউটা আমরা বলছি কিন্তু কন্ডাকশন এন্ড কনভেকশন দুটোকে একসাথে করে ইউটাকে বলছি কি স্যার দুইটাই থাকতে হবে, কনভেকশন প্লাস কন্ডাকশন, তারপরে আমরা বলতে পারবো। হ্যাঁ তাহলে আমরা বলছি এটা ওভারঅল, মানে এটাকে বলা হচ্ছে ওভারঅল। তার মানে ওভারঅল কথাটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে যা আছে সবকিছু মিলিয়ে একটা কিছু। স্যার যদি ওখানে কনভেকশন না থাকে তখন কি বলতে পারবো? কোনটা? এখানে কন্ডাকশন যদি না থাকে, কনভেকশন না থাকলে না তাহলে আমরা বলছি না, তখন আমরা শুধু কন্ডাকশনই বলবো। জি স্যার। ঠিক আছে, আমরা ওভারঅলটা বলছি কি, আর ওভারঅল বললে আমরা বুঝবো যেখানে অনেক কিছুগুলো কনভেকশন কন্ডাকশন সব মিলিয়ে একটা জিনিস বলা হচ্ছে, একটা ওভারঅল। হ্যাঁ ওভারঅল বলা হচ্ছে, ওভারঅল হিট ট্রান্সফার সবকিছু মিলিয়ে। ঠিক আছে, যদি কনভেকশন শুধু থাকে তাহলে কনভেকশনই বলবো, তোমরা ওভারঅল বলার দরকার নেই। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার ওভারঅল তোমার প্র্যাকটিক্যাল লাইফে ফিল্ডে তুমি এই জিনিসটা। একটা কোশ্চেন ছিল হ্যাঁ শিওর স্যার, এখানে যে বলা হচ্ছে যে 1 ডিভাইডেড বাই আর ভ্যালু, কিন্তু স্যার আমরা তো এটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আর তো স্যার পুরোপুরি হচ্ছে না। না আর ভ্যালু এখানে আর মানে রেজিস্ট্যান্সটাকে আমরা উপরে নিয়ে গেছি, রেজিস্ট্যান্স থেকে এখানে সরি এটাকে আমরা উপরে নিয়ে গেছি। সো এই আর বলতে আসলে বোঝাচ্ছে যে পার ইউনিট এরিয়া, মানে নিচে যেটা ছিল ওটাই আর, ওইটাই আর, এটাকে আমরা এখন 1/U যদি আর হয় তাহলে আর হবে 1/U। ঠিক আছে, আমরা বলছি এখানে পার ইউনিট এরিয়ার ক্ষেত্রে, তাই এইটা চলে গেল। আমরা যেমন এটাকে এভাবেই ডিফাইন করা হয়েছে, আমরা এই যে এখানে দেখো এই যে এইটা দেখো, এই যে কনভেকশন, এই যে এটা কনভেকশন না, কনভেকশন সূত্র না, এইচ এ ডেল্টা টি, এটা এই কার্সার যেখানে আছে এটা কনভেকশন, এটা কি আছে এ ডেল্টা টি, তার সাথে এইচটা কি বলা হয় হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটার সাথে মিল রেখে এই যে এখানে ইউ এ ডেল্টা টি। ঠিক আছে, এটা হচ্ছে এইচ এ ডেল্টা টি, এইচ এর ডেল্টা টি, আর এটা হচ্ছে ইউ এর ডেল্টা টি, ওই হিসেবে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। এখানে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আর ইউটা হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট।
ঠিক আছে? মানে এই ইন জেনারেল তো আমরা স্যার মানে নিচে যেটা থাকবে ওটাকে রেজিস্ট্যান্স ধরি, হ্যাঁ কিন্তু তখন তো এটা থাকে না, হ্যাঁ, কিন্তু এটা এখানে তো এটা আছে, তারপর আমরা মানে আর ধরবো। হ্যাঁ, এটা না না, এটা এই যে এই আটটা কি এখানে কি এটাকে বের করে নিয়ে আসছি না, এই যে বের করে নিয়ে আসছি না, তাহলে এখন এটাকে আমরা কি বলছি যে পার ইউনিট এরিয়া, পার ইউনিট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স বলছি, ঠিক আছে? ওইভাবে বললে হয়ে যায়। এটা পার ইউনিট এরিয়া আছে। সো প্র্যাকটিক্যাল ফিল্ডে এখন তুমি আরেকটা অ্যাপ্লিকেশন দেখো, এইটা তোমার আমাদের একদম লাস্ট চ্যাপ্টার, আগের চ্যাপ্টার হয়তো হবে ইনশাআল্লাহ, হিট এক্সচেঞ্জার। হ্যাঁ, এবং প্র্যাকটিক্যালি সবচেয়ে ইউজফুল যে ডিভাইসটা আছে হ্যাঁ আমাদের হিট ট্রান্সফার ক্ষেত্রে, তার মধ্যে ওয়ান মেইন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। তো হিট এক্সচেঞ্জার নাম হিট এক্সচেঞ্জার হচ্ছে আমরা পড়ে আসছি, আমরা সবাই এই কনসেপ্ট আমাদের সবারই আছে আলহামদুলিল্লাহ, কিন্তু হয়তো ওইভাবে দেখিনি। হ্যাঁ, আমরা এখানে যেটা হয় এই একটা হিট এক্সচেঞ্জার যদি বলা হচ্ছে, এখানে যে একটা ফ্লুইড যাবে, একটা পাইপের মধ্যে যে ফ্লুইড যাবে, তার উপরে আরেকটা টিউব থাকে, মানে শেলের মতো থাকে, যা দিয়ে আরেকটা ফ্লুইড যাবে। সো এইখান দিয়ে একটা ফ্লুইড যাবে, মনে করো এটা টেম্পারেচার যদি বেশি হয় সেই দিক দিয়ে যাচ্ছে, আরেকটা আমি ঠান্ডা করার জন্য উপর দিয়ে আমি একটা এনক্লোজার করে দিলাম, তার উপর দিয়ে এখানে ফ্লুইডটা আসবে, তার টেম্পারেচার কম। সো আলটিমেটলি কি হবে, এইটা যদি গরম হয়, হাই টেম্পারেচার হয় ফ্লুইড এ, আর ফ্লুইড বি যদি তোমার লো টেম্পারেচার হয়, তাহলে আমরা এখানে একটা লেয়ার আছে, ওয়ালের থিকনেস, পাইপের লেয়ার, হিট ট্রান্সফারটা ক্রস সেকশন। হ্যাঁ, এটা ফ্রন্ট ভিউ, হ্যাঁ কাট সেকশন, ক্রস সেকশন বলবো না, এটা কাট সেকশন, ঠিক আছে? সামনে থেকে কেটে দেখলে, ঠিক আছে? সো এখান থেকে এই পাইপটার মধ্যে দিয়ে দিক দিয়ে যাবে, এই পাইপের এখানে পাইপের থিকনেস যদি হয়, তাহলে এখান থেকে হিটটা এই পাশে চলে যাবে। সো এখানে একটা লেয়ার কাজ করতেছে, এটা পাইপ, তার মানে এটা রেডিয়াস আছে, এখানে আমরা রেডিয়াস পাবো। এখন তুমি দেখো কি হবে, এই পাইপটা থেকে যখন হিটটা এই দিক থেকে যাবে, তাহলে এই হিটটা ছাড়ছে, ফ্লুইড এ হিটটা ছাড়বে, আর ফ্লুইড বিটা কি করে হিটটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা এই জিনিসটা জানি যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট লেভেলে তুমি পড়ে আসছো যে গৃহীত তাপ ইকুয়ালস টু বর্জিত তাপ, यस স্যার, ক্যালোরিমেট্রি। ক্যালোরিমেট্রি, হ্যাঁ এই একই জিনিস, এই হিট এক্সচেঞ্জার আমরা ডিটেইলস দেব ইনশাআল্লাহ। তো ওখানে আমাদের অতটুকু যাওয়ার দরকার নেই, আমরা এখানে দেখবো কিভাবে হিট ট্রান্সফারটা আপাতত হচ্ছে। তো আমাদের যদি হিটটা যদি এখানকার টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে এখান থেকে হিটটা প্রথমে কোথায় যাবে, কনভেকশনের মাধ্যমে এই ওয়ালে যাবে, তারপর এই ওয়াল থিকনেস ক্রস করবে কন্ডাকশনের মাধ্যমে, দেন আবার কনভেকশন, তারপরে আবার কনভেকশন। আমরা ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট পড়ে আসছি যে ওর টেম্পারেচার এতটুকু ড্রপ হচ্ছে, ওর টেম্পারেচার এতটুকু বাড়ছে, আমরা গৃহীত তাপ বর্জিত তাপ স্ট্রেট ফরওয়ার্ড করে দিয়ে আসছি এমএস ডেল থিটা দিয়ে। কিন্তু এখানে আসলে ঘটনাটা কি হচ্ছে, হিট ট্রান্সফারটা হচ্ছে একবার কনভেকশন হয়ে, দেন কন্ডাকশন হয়ে, দেন আবার মাইক্রোফোনটা বন্ধ করে রাখবে না, যা নয়েজ আসছে। তাহলে আমরা এখান থেকে কনভেকশন, দেন কন্ডাকশন, দেন আবার কনভেকশন, এটাই আমরা এখানে দেখিয়েছি। প্রথমে যে কনভেকশন হলো, তারপর হচ্ছে কন্ডাকশন, তারপর আবার কনডাকশন। তো কন্ডাকশনের জন্য কি হচ্ছে, এই এখানকার এরিয়া, ইনার রেডিয়াসের জন্য যে এরিয়াটা হবে সেটা, আর এখানে তো আমরা একটু আগে দেখলাম যে এটা সার্কুলার যেহেতু পাইপ হবে, তার মানে পাইপের জন্য আমরা এই যে লন আর্ট নট বাই আড়াই সেখান থেকে আসছে, তারপর আবার কনভেকশন, সেটা হচ্ছে এই সারফেসের এরিয়া এ নট, যেটা এখান থেকে আমরা সিরিজে করে এটা পেয়ে। এখানে 1 2 টা কেন দিছে, মানে টেম্পারেচার সেন্সরটা? ও এখানে 1 2 আমি মনে করি এই ডোমেনের জন্য চিন্তা করছি, হিটটা এই এতটুকুর জন্য ডোমেনের জন্য চিন্তা করছি, ঠিক আছে? এই এখান থেকে এই সেকশন, মানে এখানে হিট ডিফারেন্ট হবে স্যার। হ্যাঁ, এখানে আমি যদি লেন্থ চিন্তা করি, তাহলে লেন্থ যদি বড় হয়, তাহলে হিট ট্রান্সফার রেটটা বাড়বে না, একটু কিউ বাই এল করলাম, মানে স্যার ফ্লুইডটা পাস হতে হতে টেম্পারেচার ড্রপ হবে, এখান থেকে পাস হতে হতে ড্রপ হবে, এখান থেকে পাস হতে হতে ড্রপ হবে। জি স্যার, মানে টেম্পারেচার যেহেতু কমতেছে, হ্যাঁ, এই জন্য একটা সেগমেন্ট চিন্তা করে তার ধরে হিসাব করতে আমরা দেখবো, বললাম তো এটা আমাদের একটা চ্যাপ্টারই আছে, আমরা সেগমেন্টের জন্য কিভাবে হিট ট্রান্সফারটা কমে আমরা দেখবো, এখান থেকে অ্যালং দা লাইনে বা লেন্থের জন্য হিট ট্রান্সফারটা ফলো, একদিক দিয়ে এদিক থেকে তো যাবেই, এট দ্য সেম টাইম এদিকেও কমবে, সেজন্য আমরা এখানে একটা সেগমেন্ট দিয়ে আপাতত বোঝানোর চেষ্টা করছি, শুধু এই জনের কথা আমরা চিন্তা করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, এখানে স্যার ফ্লুইড এর হিট ট্রান্সফারের ক্ষেত্রে স্যার ভেলোসিটির কি কোনো ফ্যাক্টর থাকে স্যার? মানে হ্যাঁ ডেফিনেটলি আছে। ফ্লুইড মেকানিক্স পড়ে আসছো, টার্বুলেন্স পড়ে আসছো, জি স্যার। আর টার্বুলেন্স যে কত ইম্পর্টেন্ট একটা আসপেক্ট, সেটা সামনে আস্তে আস্তে আরো রিয়েলাইজ করতে পারবে, ঠিক আছে? এখানে স্যার লেন্থটা কি স্যার হিট এক্সচেঞ্জারের লেন্থটা হবে? হ্যাঁ, তুমি যতটুকু ধরো লেন্থ, তো তুমি পুরোটাও ধরতে পারো, একটা অংশের জন্য চিন্তা করতে পারো, পার ইউনিট লেন্থের জন্য চিন্তা করতে পারো, হোয়াট এভার, এটা ডিপেন্ডস আপ টু ইউ, তোমার জন্য, তোমার উপর ডিপেন্ড করছে তুমি কোনটুকু ধরতে যাচ্ছ। স্যার লেন্থ ওয়াইজ টেম্পারেচার কমবে, কারণ স্যার ওই হিটটা স্যার কনভেকশন বাইরে চলে যাচ্ছে, স্যার যে বাইরে চলে যাচ্ছে, এই জন্য স্যার বুঝি না, তোমার আবার বলো তো কোশ্চেনটা। মানে স্যার লেন্থ ওয়াইজ যে স্যার বললেন যে মানে কনভেকশন তো হবে স্যার না লেন্থ না, এখান থেকে দেখো জিনিসটা তো
ওভারঅল কন্ডাকশন হবে স্যার। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি বলি, এই যে টেম্পারেচারটা যে এই হিটটা যে এদিক থেকে এদিকে যাবে, তার মানে এই হিটটা যে এদিকে যাচ্ছে, এই ফ্লুইডও কিন্তু এদিকে মুভ করতেছে। এর মানে এই না যে এখানে স্থির আছে। এই ফ্লুইড যেমন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এও কিন্তু এদিক থেকে গিয়ে আবার এদিকে নেমে যাচ্ছে, ঠিক আছে? সো হিট ট্রান্সফারটা তোমার অল দ্য ওয়ে হবে, এখানে হবে, এদিকে হবে, এদিকে হবে। তার মানে এদিক থেকে এখানে এই পরিমাণ যেখানে হিট ট্রান্সফারটা হবে, মনে করো সাপোজ এখানে ঠান্ডা পানি দিলাম, কথার কথা ঠান্ডা পানি দিলে, ঠান্ডা পানিটার টেম্পারেচার মনে করো 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে টেম্পারেচার মনে করো 80 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই প্রথম যদি এই পয়েন্টটা চিন্তা করো, এটা হচ্ছে 10 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি। সো হিট ট্রান্সফার হয়ে গেল, কিন্তু এই যখন সামনের দিকে মুভ করলো, কিন্তু আর 10 ডিগ্রি নেই, হিটটা নিয়ে এসে সামনের দিকে চলে গেছে। তার মানে এখানে টেম্পারেচার হয়তো 10 এর জায়গায় এটা 15 ডিগ্রি হয়ে গেছে। তখন কিন্তু এখান থেকে এটা আবার টেম্পারেচার যেহেতু ছেড়ে দিচ্ছে, এর টেম্পারেচার 80 থেকে কমে এটা 75 হয়ে গেছে। কথা বুঝেছো? হ্যাঁ, এই গ্র্যাজুয়ালি কমবে। তো আমরা ওইসবে যাচ্ছি না এখন, আমরা এখন ওইসবে যাচ্ছি না। আমরা হিট এক্সচেঞ্জার যখন করবো তখন আমরা এই কার্ভ দেখবো, এটা বিশাল অ্যানালাইসিস আছে, দুটো আলাদা মডেল আছে, আমরা তখন এগুলো দেখবো। আপাতত আমরা যেটা বলছি, জাস্ট এখান থেকে হিটটা এখানে চলে যাচ্ছে, দ্যাটস অল। একটা পয়েন্টের উপরে, একটা জোনে কনস্ট্যান্ট টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার এদিক থেকে এদিকেও কমবে, এদিক থেকে এদিকেও কমবে। ঠিক আছে কথা? আপাতত আমরা যেটা করছি, জাস্ট মনে করো ফ্লুইডের হিটটা এদিক থেকে এই বরাবর যাচ্ছে, মানে ভার্টিক্যালি আমি দেখাচ্ছি, হরিজন্টাল আমি কোনো কিছু চিন্তা করছি না। ঠিক আছে কথা? হ্যাঁ। সো এখানে আমরা এই জিনিসটা দেখালাম। এই জিনিসটা দেখানোর পরে এখান থেকে আমরা খুব একটা সমস্যা না হওয়ার কথা না। এখানে এরিয়া, মানে যে এরিয়াটা যেটা ইনলেট, ইনার সাইড, আউটার সাইড, সো এখানে যেহেতু ডায়ামিটার ডিফারেন্ট, তার মানে এখানে সমস্যা মানে থেকে যাবে। এখানে দেখো এর আগেরটার ক্ষেত্রে খেয়াল করো, এর আগেরটা খেয়াল করো, এখানে আমরা এরিয়া কিন্তু সেম ধরেছি, যে এখানে এই ওয়াল আর এই ওয়াল টেম্পারেচার এরিয়া সেম, তার মানে এই এরিয়াটা এটা কমন নিয়েছি, কমন নিয়ে উপরে বসিয়ে দিয়েছি, জানি এটা ইউ পাওয়া গেছে। এখন কিন্তু এখানে এই এরিয়াটা সেম না, একটা হচ্ছে এ আই, একটা হচ্ছে এ নট, কারণ রেডিয়াস চেঞ্জ, রেডিয়াস চেঞ্জ হওয়ার কারণে এই যে টয়েস পাই আর এল, সেই রেডিয়াস চেঞ্জ হয়ে গেছে। সো এখন কিন্তু কমন নেওয়া যাচ্ছে না, এখন কিন্তু কমন নেওয়া যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা একটাকে কমন নিতে পারি, বা এভাবে রেখে দিতে পারি, হোয়াট এভার তুমি যেভাবে সাজাও। এটা এক এক জায়গায় একটা ইনার সার্ফে ইনার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বলা হচ্ছে, যখন এআই কে কমন নিচ্ছে, এআই কে দিয়ে কমন নিয়ে এটা করা হচ্ছে। ঠিক আছে, মাল্টিপ্লাই করলাম, এআই কাটা গেল, এখানে এআই গুণ হলো, এখানে এআই বাই এ নট হলো। এটা হচ্ছে ইনার সাইডের ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। আর আমি যদি আউটারটা দিয়ে গুণ করি, তাহলে এটা আউটার, দুটো হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি কি, প্র্যাকটিক্যালি আমি যদি বলি যে না, এই ওয়ালের থিকনেস অনেক কম, ওয়ালের থিকনেস খুবই কম, তাহলে এ আই এবং এ নটটা কি হবে, সমান ধরা যায়, সেক্ষেত্রে একটু সিম্পলিফাই করা যায়, তখন এটা কমন যাবে। ঠিক আছে, এটা কমন নেওয়া যাবে। স্যার এখানে স্যার এ নটটা কোনটা স্যার, একটু ডায়াগ্রামে দেখাবেন স্যার? এই যে এ নট, এই যে এখানে এটা যে সেন্ট্রাল লাইন হয়, এখান থেকে এটা হচ্ছে এ আর আই রেডিয়াস, এটা হচ্ছে আর নট আউটার রেডিয়াস। ঠিক আছে, তাহলে এখন এই জায়গাটা কনক্লুশন আমি আজকে এখানে রাখতে হবে, কারণ এরপর যে টপিকটা সেটা আবার খুলে দিই। এই টপিকটা আজকে এখানে শেষ করবো। খেয়াল করে এই যে কনক্লুশনটা, এটা এখানে যে আমার লেয়ার, এটা হচ্ছে তোমার ওয়ালের জন্য, এটা হচ্ছে পাইপের জন্য। কি কনসেপ্টটা দাঁড়ালো, ডেল এক্স যদি বাড়ে তাহলে আর বাড়ে, ডেল্টা এক্স যদি থিকনেস যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স বাড়ে, আর রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, কিউ কমবে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এরিয়া সেম, হ্যাঁ, তার মানে কনভেকশনটা সেম থাকতেছে, কারণ 1/HA টা সেম। কিন্তু এখানে খেয়াল করো, আমরা প্রথমে এই জায়গায় যদি আসি, ডেল্টা এক্স যদি থিকনেস তুমি যদি বাড়াও, তাহলে আর বাড়বে, আর বাড়লে কিউ কমবে, এটা ঠিক আছে। এই লাইন আমার কার্সার যেখানে দেখাচ্ছে, এটা হচ্ছে ওয়ালের জন্য, এটা হচ্ছে পাইপের জন্য। এই প্রথম দুইটা লাইন সেম, থিকনেস বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, কিউ কমবে, থিকনেস বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে, হিট ট্রান্সফার কমবে, এই দুইটা সেম। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায়, পাইপ এবং ওয়ালের মেইন পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। ওয়ালের ক্ষেত্রে এরিয়াটা সেম, আমরা একটু আগে দেখলাম এরিয়াটা সেম, আমরা এরিয়াটা কমন নিতে পারি হোয়াট এভার। সো এরিয়াটা সেম থাকতেছে, মানে কনভেকশনটা সেম থেকে যাচ্ছে, কারণ 1/HA তুমি লেয়ারের পর লেয়ার দাও, সমস্যা নেই, কনভেকশনটা সেম থাকতেছে, কারণ এরিয়াটা সেম। কিন্তু পাইপের ক্ষেত্রে দেখো, তুমি যখন একটা এখানে উপরে আরেকটা লেয়ার দিবে, এরপর যদি আরেকটা লেয়ার দাও, তাহলে কি হবে, এরিয়াটা বাড়তেছে, বেড়ে যাচ্ছে, এরিয়াটা পাই কি হবে, টয়েস পাই আর এল, আর বাড়তেছে, তার মানে এরিয়া বেড়ে যাবে, সারফেস এরিয়া বেড়ে যাবে। যত লেয়ারের থিকনেস বাড়বে, যত বেশি বড় বড় মোটা লেয়ার দিতে থাকবে, তত কি এরিয়া বাড়বে। এরিয়া বাড়লে কি হবে, 1/HA বললে কি হবে,
1/HA, এ বাড়লো তার মানে কি হবে, রেজিস্ট্যান্স কমে গেল, রেজিস্ট্যান্স কমে গেল, রেজিস্ট্যান্স কমে গেলে কি হিট ট্রান্সফারটা বেড়ে যাবে, হিট ট্রান্সফারটা বেড়ে যাবে। তার মানে এই পাইপ এবং ওয়াল দুটো টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে পাইপে তুমি সবকিছু করতে পারবে এমন কোনো গ্যারান্টি নেই, পাইপে সবকিছু করা যাবে এমন কিছু নেই, কিছু কিছু জায়গায় একটু লিমিটেশন চলে আসে। তার মানে ইন্ডাস্ট্রিতে তুমি যখন অ্যাপ্লিকেশনে যাবা তখন এই পাইপের মধ্যে তুমি যে ইনসুলেশন দেবা, তার মানে এমন ভাবে ইনসুলেশন দিতে হবে যেন তোমার এই হিট ট্রান্সফারটা যাতে আবার, তুমি তো চাচ্ছ হিট ট্রান্সফারটা কমানোর জন্য যদি ইনসুলেশন করতে চাও, কিন্তু দেখা যাচ্ছে এরিয়া বাড়লে হিট ট্রান্সফারটা বাড়তেছে, তারপর তোমার এখানে একটা অপটিমাইজেশন একটা ব্যাপার আছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার আমরা তো স্যার দেখি স্যার বিভিন্ন মানে বিল্ডিং এর স্যার যে এইচভ্যাক সিস্টেম করে ওখানে স্যার ডাক্ট ইউজ করে, তো স্যার তাহলে আমরা ওখানে এরকম সিলিন্ড্রিক্যাল পাইপ কেন ইউজ করতেছি না, যেহেতু স্যার বেশি হিট চেঞ্জ হচ্ছে স্যার এখানে, মানে হিট ট্রান্সফার। আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, এই যে কিউরিওসিটি, এটা খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো কেন করি না বা কেন করতে পারি না, সব ক্ষেত্রে সব কিছু ইজি না। হ্যাঁ, এখানে আরো অনেক আসপেক্ট আছে, ফ্লুইড মেকানিক্স এর আসপেক্ট আছে, হিট ট্রান্সফার আসপেক্ট আছে, ম্যাটেরিয়ালস এর আসপেক্ট আছে, অনেক কিছু আছে, ঠিক আছে। আবার এখানে তোমার যে এটা রেফ্রিজারেশন, হ্যাঁ সেখানে রেফ্রিজারেশন ইফেক্ট আছে, তোমরা রেফ্রিজারেশনে কিছু জিনিস পড়ে আসছো, ঠিক আছে। হ্যাঁ, মানে আমরা দেখবো এগুলো কিছু কিছু জিনিস এখানেও আছে, আমরা ডিটেলস ইনশাআল্লাহ আলাপ করবো। আমি যে পয়েন্টটা তুমি এটা নেক্সট ক্লাসে যদি মনে থাকে আমাকে আবার একটু মনে করে আমি তখন এটা এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করবো, কারণ এটা আমাদের দরকার। হ্যাঁ, আমরা এখানে আপাতত যেটা আমরা দেখতেছি যে এই এরিয়াটা বাড়লে কিউটা কমতেছে, এখানে যেমন একজন কনস্ট্যান্ট, তো শুধু আমি কোনোভাবে ডেল্টা এক্স বাড়ালে কিউ কমবে, ইনসুলেশন দিলে মানে আমি দিচ্ছি একটার পর দিচ্ছি, আমার হিট ট্রান্সফার কমতেছে, আমার যেটা টার্গেট কমবে, কিন্তু এটার ক্ষেত্রে থিকনেস বাড়াচ্ছে কমতেছে, কিন্তু এট দ্য সেম টাইম কিউ আবার আরেক দিক থেকে বাড়ার একটা চান্স আছে, আর চান্স থাকলে কি হবে তখন এখানে একটা অপটিমাইজেশন ব্যাপার আছে, মানে একজন বাড়াবে একজন কমাবে, তো আমাকে একটা এমন একটা অবস্থা। পাইপের মধ্যে থিকনেস বাড়লে মানে আমি বলতে পারবো না যে এটা কমবে। হ্যাঁ ডেফিনেটলি, হ্যাঁ না টোটাল কমবে এটা বলতে পারছি না, কিন্তু স্যার ওয়াল হলে আমি থিকনেস বাড়লে এটা হ্যাঁ কমে যাবে, ডেফিনেটলি কমে যাবে। কথাটা বুঝেছো? আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, নেক্সট ক্লাসে এই কনসেপ্টে হচ্ছে এটাকে আমি এটাকে বলা হয় ক্রিটিক্যাল রেডিয়াস, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো, ক্রিটিক্যাল রেডিয়াস বলে একটা জিনিস, এবং সেখানে আমাদের এই যেমন ইন্ডাস্ট্রিতে তুমি যখন প্র্যাকটিক্যাল আসবে তোমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ক্রিটিক্যাল রেডিয়াসটা এটার ইস্যুটা যেন কনসিডার করা হয়, তাহলে তোমার স্যার আমরা যে ম্যাথ গুলো করছি ওখানে তো স্যার ওটা কমতেছিল থিকনেস। হ্যাঁ এখন কমতেছিল, হ্যাঁ তোমাকে আমি এখন ক্রিটিক্যাল রেডিয়াস তো আনিনি, যার কারণে ওটা আমি দেখাইনি, আমি সামনে তো ক্লাসে হ্যাঁ আবার ক্রিটিক্যাল রেডিয়াস যখন আমরা বলবো তখন আবার ওই জিনিসগুলো আসবে, তখন তোমাকে আবার চিন্তা করতে হবে। আমরা তো ধাপে ধাপে যাচ্ছি, একদিনে তো সবগুলো বলা সম্ভব না, বললে তুমি বুঝবেও না, আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্রিটিক্যাল রেডিয়াস নিয়ে আলাপ করবো, এবং ক্রিটিক্যাল রেডিয়াস থেকে নরমালি পরীক্ষা একটা কোশ্চেন থাকবেই বলা যায়, ঠিক আছে। ক্রিটিক্যাল রেডিয়াস কারণ এটা খুবই প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট ইস্যু, আর আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেশিরভাগ জিনিসটা সার্কুলার, সো সেক্ষেত্রে অনেক কিছু কনসিডার আমাদের করতে হবে, অনেক কিছু ইস্যু আমরা ক্রিটিক্যাল রেডিয়াসটা নেক্সট ক্লাসে করবো, সাথে অঙ্ক করাবো, ঠিক আছে। ঠিক আছে সবাই? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্ত রাখছি। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। আমার